আসসালামু আলাইকুম সবাইকে। সরি, আমাদের কারেন্ট চলে গেছিলো দেখে আর কি আমাদের ক্লাসটা কেটে গেছিলো। আমরা আবার শুরু করলাম লাইভটা। তোমরা আবার একটু কষ্ট করে শেয়ার করে দাও। আমি আমাদের গ্রুপে একটু দিয়ে দিই। ওকে, আমাদের এখানে কারেন্ট বারবার সকাল থেকে কারেন্ট ছিল না, তো ওইটাই একটা সারাদিন আজকে ঝামেলা করতেছে। এই জন্য তখনই ক্লাসটা চলে গেল। আমি তোমাদের বলতেছিলাম যে আমাদের এখানে কারেন্ট ডিস্টার্ব করতেছে, এটা বলতে বলতেই দেখলাম ঠাস করে কারেন্ট চলে গেছিলো। আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করব, সমস্যা নাই। তোমরা একটু মেনশন করো, তোমরা শেয়ার করে দাও যারা ক্লাসটা শেয়ার করবা এসিপির এই পেজ থেকে। তারপর তোমরা এসিপির পেজে যদি মেসেজ পাঠাও তখন তোমাকে কিন্তু ফাইলটা দিয়ে দেওয়া হবে। ফাইলটা সবার জন্য দেওয়া হবে না। যারা নাকি শেয়ার করে স্ক্রিনশট নিয়ে এসিপির পেজে মেসেজ পাঠাবা তারাই কিন্তু ফাইলটা পাবা, ঠিক আছে? আচ্ছা, সব ঠিক আছে এখন, তাই না? ওকে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু দেখো, আবার যদি কারেন্ট চলে যায় তখন তো কিছু করতে পারবো না। প্রবলেম হচ্ছে কি এইটাই। ওয়ালাইকুম আসসালাম নাজিয়া। আচ্ছা, আমরা চলে যাই। আমরা এগুলো বলছিলাম, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি, যারা ক্লাস করছো তখন তোমরা থেকে আমি বলছিলাম। কি এখন দেখি আমার এখানেই ঝামেলা। আরে কপাল। এই রাতিম, একটু এদিকে আসো। আসছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যায় না। এই যে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এক নাম্বার প্রশ্ন পড়ছিলাম। আমরা বলতেছিলাম যে রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে, এই প্রশ্নটা আসছিল। এটা আনসার হচ্ছে কি? কারেন্ট চলে গেছে আবার। কিছু লাইট অফ করে দিবা নাকি? ওই 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 ঘরে লাইট অফ করে দাও, যাতে যাতে একটু পড়ে, কমে, প্রেশার কমে। প্লেটো, চলো আমরা চলে যাই, পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে আমরা ছিলাম, দেখো প্রশ্নটা কি, যে ওরা আমার মুখের ভাষা কায়রে নিতে চায়, গানটির রচয়িতাকে। তাহলে বুঝতেই পারতেছো, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এটা কোন সময় হইতে পারে? হ্যাঁ, আমরা বুঝতে পারছি ভাষা আন্দোলন ভিত্তিক বা ওই সময়কারতেই আমরা এই গানটা হচ্ছে গিয়ে রচনা করছি। রচয়িতা গীতিকার একই কথা, ঠিক আছে? এটাও আসছিল জিএসটিতে। তার মানে গান নিয়ে প্রশ্ন আসছে। হ্যাঁ, গান যেমন মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বা ভাষা আন্দোলন ভিত্তিক গান, এগুলোর প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ জানি, এটা আমি পরে পড়বো। আগে এটা বলো যে এটা কি হবে, যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, গানটি কে লিখছেন, কে এটাকে রচনা করছেন, বলো। আবার একটু কষ্ট করে একটু পেজে মেসেজ পাঠাও, রাবেয়া আফরিন। দেখো তাহলে কি হবে অ্যান্সারটা। হ্যাঁ, তোমরা অনেকেই বলে ফেলছো আব্দুল লতিফ হবে অ্যান্সার। আব্দুল লতিফ হবে অ্যান্সার। এটা গানটি রচনা করছে কে? আব্দুল লতিফ। আচ্ছা, আব্দুল গাফফার চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, ওনারাও কিন্তু কিছু একটা করছিলেন। কি করছিলেন দেখো, 21-এর উপর প্রথম কবিতা। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, কে লিখছেন? কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। আমি সংক্ষেপে লিখলাম, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা কে লিখছেন? 21-এর উপর প্রথম কবিতা, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কে লিখছেন? মাহবুবুল আলম চৌধুরী। মাহবুব আলম চৌধুরী লিখছেন 21-এর উপর প্রথম কবিতা। দেখা গেল এটা দিল না। বলো 21-এর উপর প্রথম কবিতা কে লিখছেন? মাহবুবুল আলম চৌধুরী। ওকে, এবার আব্দুল গাফফার চৌধুরী, উনি কি লিখছেন? আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এটা আমরা সবাই জানি যে কে লিখছেন, রচয়িতা কে লিখছেন, রচয়িতা গাফফার, গ দিয়ে গাফফার, গীতিকার গাফফার। আর প্রথম সুরকার লতিফ
বর্তমান সুরকার, গন্ডগোল পাকাবা না, কে? আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ। তাহলে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার, রচয়িতা সেম কথা, কে লিখছেন? আব্দুল গাফফার চৌধুরী। প্রথম সুরকার মানে প্রথম সুর দিছে কেন? এই গানটা যখন হতেছে, গান লেখার পর সুর দিছে লতিফ, আব্দুল লতিফ, এবং উনি কিন্তু প্রথম গানটা গাইছেন, শিল্পীও কিন্তু আব্দুল লতিফ, ঠিক আছে? উনি প্রথম সুর দিছেন, উনি প্রথম গানটা গাইছেন। আর বর্তমান সুরকার মানে এখন আমরা যেই সুর দিয়ে গানটা গাই, তাই না? আমরা প্রতি 21শে ফেব্রুয়ারিতে গানটা আমরা গাই, এই যে সুর দিয়ে গানটা গাই সেই সুরটা এখন দিছে কে? আলতাফ মাহমুদ, ঠিক আছে? তাহলে বর্তমানে কে? তাহলে আলতাফ মাহমুদ। এবং যদি পরীক্ষা প্রশ্ন আসে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকারকে, প্রথমও দেয় নাই, বর্তমানও দেয় নাই, তাহলে অবশ্যই কি দিবা বলো? ধরো আমি কিছুই লিখলাম না, বললাম আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকারকে, প্রথমও লাগাই নাই, বর্তমানও লাগাই নাই, তাহলে কি হবে বলো? বলো কি হবে? বলো কি হবে যদি কিছুই লেখা না থাকে? যদি কিছুই না থাকে, অথবা বলবে প্রচলিত সুরকার, সেম কথা। যদি দেখো বর্তমানও নাই, প্রথমও নাই, কিছুই নাই, তাহলে অবশ্যই আমরা দিব আলতাফ মাহমুদ, ঠিক আছে? জাস্ট যখন প্রথম সুরকার বলবে, যখন আমাদের প্রথম সুরকার বলবে, তখন আমরা দিব আব্দুল লতিফ, ঠিক আছে? তখন আমরা দিব আব্দুল লতিফ। জাস্ট বর্তমান সুরকার অথবা শুধু সুরকার, দেখো এই যে শুধু সুরকার, কিছু লিখি নাই, দেখো আমি কিছু লিখি নাই, তাহলে কি হবে? আলতাফ মাহমুদ। প্রচলিত সুরকার মানে যে এখন আমরা যে সুর দিয়ে গানটা গাই, একই তো কথা, হ্যাঁ? তাহলে কি হবে? আলতাফ মাহমুদ। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, সাজিদুল ইসলাম বলছে আলতাফ মাহমুদ। অনামিকা, তোমার না হয়ে গেছে চট্টগ্রামে, আবার পরীক্ষা দিবা নাকি? এবার আংটাট কি? আংটাট জাতিসংঘের অঙ্গ সংস্থা। আংটাট কি বলো? কি হবে? উন্নয়নশীল রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা, রাষ্ট্রের উন্নয়নশীল রাষ্ট্রের আর্থিক স্বার্থ রক্ষা করা, নাকি উন্নয়নশীল রাষ্ট্রের জনস্বার্থ স্বার্থ রক্ষা করা, নাকি উন্নয়নশীল রাষ্ট্রের স্বাস্থ্যগত স্বার্থ রক্ষা করা? বলো। আংটাড ইউনাইটেড নেশনস, ইউএন দিয়ে, ঠিক আছে? ইউএন দিয়ে কি? ইউনাইটেড নেশনস কনফারেন্স, কনফারেন্স অন ট্রেড ডেভেলপমেন্ট, অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে বোঝা যাচ্ছে ট্রেড, দেখো এই ফুল মিনিংয়ের মধ্যেই কথাটা আছে, ফুল মিনিংয়ের মধ্যেই কথাটা আছে যে ইউনাইটেড নেশনস, ইউএন দিয়ে, কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে উন্নয়নশীল, দেখো উন্নয়নশীল লেখা আছে। ট্রেড মানে কি বলো? ট্রেড মানে কি? বাণিজ্য। ট্রেড মানে কি? বাণিজ্য। তার মানে বুঝতেই পারতেছো তারা কি নিয়ে কাজ করে। এখন তাহলে বলে ফেলাও কি হবে অ্যান্সার। তার মানে কি দেখো, আমি যখন ফুল মিনিংটা বুঝতে পারলাম তখনই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সো এই জন্য ফুল মিনিংটা জানলেই কিন্তু আমার এই অ্যান্সার জানা যায়। আমি তোমাদের কিন্তু অ্যাব্রিভিয়েশন ইন্টারন্যাশনাল পড়াইছিলাম, পড়ানোর সময় আংটাড, তারপরে ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউনিসেফ, ফুল মিনিংগুলো পড়ানো হয়েছে। আমি বলছিলাম ফুল মিনিং পড়লে তুমি বুঝতে পারবা তারা কি নিয়ে কাজ করে। তার মানে কি হবে অ্যান্সারটা অলরেডি অনেকে বলে ফেলছো, তাহলে কি হবে বলো? শিপু রায় বলছে, সেলিন আক্তার বলছে ইয়েস, তাহলে হবে উন্নয়নশীল রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা। এই যে দেখো বাণিজ্যিক, যে ট্রেড মানে কি? বাণিজ্য। তুমি এটা জানলে তখন তুমি এটাকে অ্যান্সার করতে পারবা। মানে জিএসটিতে একটু ঘুরায় প্রশ্ন করে, হ্যাঁ, তোমাদের কাছে অন্য জায়গায় প্রশ্ন করতে পারে যে ইউএনসিটিএডি এর ফুল মিনিং কি, মানে এই ফুল মিনিংটা চাবে, কিন্তু তোমাকে দেখো একটু ঘুরায় দিছে। ওকে, আচ্ছা এইবার আমরা আসি আরেকটা প্রশ্ন পড়ে ফেলি। এই আংটাডের সদর দপ্তর কোথায় বলো তো দেখি, কে বলতে পারবা? আমরা বলছিলাম দেখো যেগুলো ইউএন দিয়ে শুরু সেগুলো নিউ ইয়র্কে, কিন্তু কয়েকটা আবার রাগ করে চলে গেছে আরেক দেশে। বলছিলাম দুইটা রাগ করে চলে গেছে জেনেভাতে, যে ইউএনসিটিএডি
তারপরে কি UNHCR, তার মানে এগুলো কোথায়? জেনেভাতে। কোথায়? জেনেভাতে আমার UNCTAD, ঠিক আছে, জেনেভাতে। তুমিও বলছো ওরা আমাদের জিহাদ খান চলে আইছে রে, জিহাদ খান চলে আইছে। এবার আসো জিআই পণ্য, এখান থেকে প্রশ্ন আসছিল। কি বলছে দেখো, প্রথম স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য কোনটি বাংলাদেশে? জামদানি শাড়ি, ইলিশ মাছ, টাঙ্গাইল শাড়ি, ঢাকাই শাড়ি। বলো কি হবে? আমরা আপাতত পড়বো যে আমাদের আপাতত জিআই পণ্য 51টা, আপাতত জিআই পণ্য 51টা। আমরা 51 নাম্বারটা হচ্ছে গিয়ে দিনাজপুরের, আমরা জানি কি বিখ্যাত দিনাজপুরের লিচু, বেদানা লিচু। দিনাজপুরের বেদানা লিচু, লিচু না লিচু লেখা রাখছে, ওই যে মুখে মুখে লিচু বলতে অভ্যস্ত, তাহলে কি লিচু। তাহলে দেখো প্রথম জিআই পণ্য কোনটা? দেখো আমরা যখন প্রথম শুরু করছি তখন আমরা বলতাম যে 1 নাম্বারটা পড়বো, 2 নাম্বারটা পড়বো, মানে ওটা সিকোয়েন্সটা পড়তে হবে 1 2 3 4। হ্যাঁ, এখন তো আসলে পড়া সম্ভব না, এতগুলা হয়ে গেছে যে সিকোয়েন্সটা পড়া যায় না। আমরা বলি যে সর্বশেষটা কি। অথবা প্রশ্ন আসতে পারে নিচের কোনটি জিআই পণ্য নয়? 3টা অপশন দিবে জিআই পণ্য, আরেকটা অপশন দিবে জিআই পণ্য নয়। অনেক কিছু আমাদের 51টা আমি তোমাদেরকে পড়াই দিছি তোমাদেরকে। হ্যাঁ, আমরা জানি 1 নাম্বার হচ্ছে কি আমার জামদানি শাড়ি, 2 নাম্বার আমার ইলিশ মাছ। এই দুটো আমাদের গন্ডগোল লেগে যায়, বুঝছো, প্রথম কোনটা পাইছে। তাহলে অবভিয়াসলি 1 নাম্বার আমি জামদানি শাড়ি 1 নাম্বার লিখছি, তার মানে কি এটা হবে অ্যান্সার 1 হবে, কারণ প্রথম বলছে। দেখো প্রথম স্বীকৃত, তার মানে কি জামদানি শাড়ি। 2 নাম্বার যদি বলতো তাহলে কি বলতাম আমরা? ইলিশ মাছ। ঠিক আছে, এই তো সবাই বলছে। 55টা হয়েছে কি ইমি? 55টা হয়েছে? 55টা কি হয়েছে বলো? 55টা কি হয়েছে এখনো? এবার আসো ইতিহাস থেকে প্রশ্ন। হ্যাঁ, তোমার জিএসটিতে ইতিহাস ইনক্লুডিং ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমার ইতিহাস থেকে প্রশ্ন আসবেই, ইতিহাস থেকে প্রশ্ন আসবে। ইতিহাসটা ভালো মতো পড়ে গেলে তুমি এখান থেকে অনেক কিছু প্রশ্ন কমন পাবা। আমি লিখে দিচ্ছি এটা আমরা পড়ছি ব্রিটিশ আমল থেকে, মানে ইতিহাস, মোট কথা ইতিহাস, মোদ্দা কথা ইতিহাস থেকে আমরা পড়ছি। এটা কে সত্য বিলোপ নীতি প্রণয়ন করে? সত্য বিলোপ নীতি এটা আবার কেমন নীতি? সত্য বিলোপ নীতি এটা ছিল যে কোনো ওই সময় ব্রিটিশ আমলে তখন তো দেখা গেছে যে কোনো এলাকাটা কোনো রাজার বা কোনো জমিদাররা ওইটাকে তোমার ব্যবহার করতো, তাই না? ধরো এই আমার একটা এলাকা আছে, এই এলাকার জমিদার বা রাজাকে আমি, এরকম আর কি, তাই না? তো ওরকম ছিল যে কোনো রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায়, মানে কোনো রাজা মারা গেছে, তার কোনো ছেলে নাই, ছেলে পুত্র, যদি কোনো রাজা যদি মারা যায়, যদি তার কোনো ছেলে না থাকে, তাহলে ওই রাজার রাজ্যটা চলে যাবে ব্রিটিশদের হাতে। এটাকে বলা হয় সত্য বিলোপ নীতি, বা তোমাকে সব সত্য দিয়ে দিতে হবে আর কি, এরকম। মানে ব্রিটিশরা ইনায় বিনায় তোমার কাছ থেকে জায়গা দখল করার মতন তারা নীতি করছে। সত্য বিলোপ নীতি হচ্ছে কি এইটা। তার মানে কোনো রাজা যদি কোনো ছেলে না থাকতো, তখন সেই রাজা যদি মারা যেত, সে মারা যাওয়ার পর সেই রাজার রাজ্য চলে যেত ব্রিটিশদের আন্ডারে। তাহলে এটা কে বলছে? ও লর্ড ক্লাইভ? নো, লর্ড ক্লাইভ না। কে বলতে পারবে এটা? ইয়েস, কে? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি করছে, টেলিগ্রাফ স্থাপন করছে, বেটা অনেকগুলো কাজ করছে। দেখো, তারপরে হচ্ছে গিয়ে রেল যোগাযোগ চালু করছে, রেল যোগাযোগ চালু। আরেকটা ভালো কাজ কি করছে বলো তো দেখি? আরেকটা ভালো কাজ কি করছে বলো তো দেখি এই ডালহৌসি? বলো, 1856 সালে কি করছে? হিন্টস দিয়ে দিলাম, বলো 1856 সালে কি করছে বলো? আমাদের বিপি পেজ থেকে অনেকে ক্লাস করতেছে, আমাদের 1856 সালে কি করছে? আমি কিন্তু হিন্টস দিছি। আমাদের পোলাপান যারা আমাদের ক্লাস করতেছো, বলো 56 সালে আরেকটা ভালো কাজ করছেন। উনি কি আইন পাশ করছেন? রাজারা বি লাইক, যে করে ওটা পড়া লাগবেই, নাহিয়ান আরাফ। এটা এখনো টিল। হ্যাঁ, কেন আসলে আমাদের আসলে বাংলাদেশের আইনে এটাই আছে, ঠিক আছে? কেন লাগে সেটা আমরা ফিল করি, বুঝছো? সবাই যে বলে একটা ছেলে কেন লাগে, আসলেই সবাই কেন চায়, কারণ আছে একটা, ঠিক আছে? আমি ওদিকে আর যাবো না, হ্যাঁ, ওদিকে আমি নাই গেলাম। ছেলে কেন চায় আসলে এটা, মানে যারা
চায় তারা আসলে জানে যে কেন আসলে ছেলে চায় আসলে ফ্যামিলিতে। তো যাই হোক, তাহলে কি হবে আরেকটা বলো, সতীদাহ প্রথা না, কি হবে, বিধবা বিবাহ আইন পাশ করেন। ঠিক আছে, কে করছে এগুলো সব? লর্ড ডালহৌসি করছে। দেখো 4টা কাজ করছে। তাহলে তুমি এখান থেকেই তো পড়ে ফেলতে পারতেছো লর্ড ডালহৌসি কি কাজ করছে। এটা কবে করছে? 1856-তে। আর সতীদাহ প্রথা লর্ড বেন্টিং, অপশন দিছি না, লর্ড বেন্টিং, ওখানে হেল্প করছিল কে? রাজা রামমোহন রায়। আর এখানে হেল্প করছিল কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উল্টাপাল্টা করো না, আমি কিন্তু বলছিলাম বিদ্যাসাগরের ব, বিধবা বিবাহের ব, তার মানে বাকিটা কে করছে? তোমার রাজা রামমোহন রায়। আচ্ছা, এবার আমরা দেখি তোমার লর্ড ক্লাইভ কি করছে। দেখো তোমরা যারা অনেক অ্যান্সার করতেছো, আচ্ছা আচারটা শেষ হোক আমি এগুলো লিখে দিই, হ্যাঁ, তারপর আমি মুখে বলবো না। আজানটা শেষ হোক তারপর বলতেছি। দেখো আমি লিখে ফেলছি, তোমরা শেয়ার করো ক্লাসটা, শেয়ার করলে কিন্তু তোমরা ফাইল পাবা পিডিএফ, নাহলে পাবা না। শেয়ার করে স্ক্রিনশট নিয়ে রাখবা, রেখে এসিপির পেজে মেসেজ পাঠাবা। আজানটা শেষ হোক। রাশেদুল ইসলাম নাহিদ, তুমি আমাদের কি কোনো আগে স্টুডেন্ট ছিলা? তুমি সেদিন আমার ক্লাস করছো মনে হয়, দেখলাম। আচ্ছা শেষ হলে আমি বলতেছি, হ্যাঁ। তাহলে দেখো 1টা 2টা 3জন, বাকি 3জনের সম্পর্ক আমরা পড়ে ফেলছি, আমি বলতেছি, হ্যাঁ, আজানটা শেষ হোক। আচ্ছা ওকে, দেখো আমরা ডালহৌসিকে নিয়ে 4টা পড়লাম, সত্য বিলোপ নীতি পড়লাম, টেলিগ্রাফ স্থাপন করছে, রেল যোগাযোগ চালু করছে, বিধবা বিবাহ আইন পাশ করছে ডালহৌসি। এবার আমাদের কি লর্ড ক্যানিং কি করছে? 2টা কাজ করছে, কাগজে মুদ্রা চালু করছে, এই যে আমাদের কাগজে মুদ্রা ব্যবহার করি সেটা চালু করছে। তারপর পুলিশ ব্যবস্থা চালু করছে কে? লর্ড ক্যানিং, 1861 সালে, এটা হচ্ছে 1857 সালে। এবং আমরা জানি যে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছে, ওই সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং। এটাও পরীক্ষায় আসে। সিপাহী বিদ্রোহ আমি যদি বলি উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম। লর্ড ক্লাইভ কি করছে? সবচেয়ে খারাপ একটা ব্যবস্থা কি ছিল? দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছিল কে? লর্ড ক্লাইভ। আর উনি ছিলেন কি? উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর। দেন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন 1905 সালে, যেটা আমাদের পূর্ববঙ্গের জন্য একটা কি ছিল? আশীর্বাদ স্বরূপ ছিল, তাই না? আমরা এগুলা কিন্তু অলরেডি বলছি। তাহলে এই জিনিসগুলো আমরা পড়ে ফেললাম, বাকি 3জনের সম্পর্ক পড়ে ফেললাম। আরে বুলবুল, বুলবুল দেখি আমার পাশের রুমের থেকে কমেন্ট করতেছে। আসো এবার, কুকি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বসবাস করে? তার মানে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে কিন্তু মানে প্রতি বছর প্রশ্ন আসে, তাহলে ইম্পর্টেন্ট ফর জিএসটি। একটা না একটা প্রশ্ন আসে প্রতি বছর, একটা না একটা প্রশ্ন আসে তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে। আমরা আগে বলতাম হচ্ছে গিয়ে উপজাতি, আদিবাসী বলতাম, এখন আমরা বলি এটাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী। ঠিক আছে, বলো দেখি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে? কুকি। আবার বিস্কুটে কুকি না কিন্তু, আমরা তো বিস্কুটকে আমরা কুকি বলি, তাই না? আবার ওই কুকি না কিন্তু। বলো কি হবে? বলো কি হবে? রোকসানা, ইয়াসমিন, নাজিয়া, 6C কুকি। ইয়েস, তাহলে কি হবে? কক্সবাজারের দিকে থাকে, হ্যাঁ, কুকি
ক্ষুদ্র নৃগোষ্ঠী যে কুকি চীন বলি না আমরা, হ্যাঁ, তাদের গ্রুপ আছে, এরা চায় যে হ্যাঁ আমাদের এই কক্সবাজারকে ওরা আলাদা করে ফেলতে, হ্যাঁ, এই কুকি ওদের একটা 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 গ্রুপ আছে, বিদ্রোহী গ্রুপ আছে। তাহলে কোথায় বাস করে? কক্সবাজারে বাস করে। আমরা জানি সিলেটে বাস করে কে? খাসিয়া, মণিপুরি, হ্যাঁ, এরা বাস করে। মৌলভীবাজারও কিন্তু আমার কিন্তু মণিপুরি বাস করে, ঠিক আছে? তার মানে কি হবে অ্যান্সারটা? কক্সবাজার হবে। ওকে, এবার আসো, অধিক বৃষ্টিপাতের জন্য পরিচিত মৌসিনরাম আমি ক্লাসে পড়াইছিলাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? আমি টপিক পড়াইছিলাম, আমার টপিক ছিল পৃথিবীর পরিচিতি। যখন আমি ইন্টারন্যাশনাল শুরু করি তখনই আমার এটা পড়ানো ছিল। যারা ক্লাস করছে তারা একটা আওয়াজ দিও। পড়াইছি না অনামিকা? দেখো তোমাদেরকে পড়াইছিলাম আমি এটা, যে মৌসিনরাম এটা কোন রাজ্যে। আমি বলছিলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে। আমি বলছিলাম যদি পরীক্ষা অপশনে মৌসিনরাম না থাকে তাহলে আমরা দিব কি? চেরাপুঞ্জি। পৃথিবীর দ্বিতীয় বৃষ্টিপাত, এটা হচ্ছে 1 নম্বরে। দ্বিতীয় বৃষ্টিপাতের স্থান কোথায়? কোথায় বললাম আমরা? চেরাপুঞ্জি। মৌসিনরাম একটা গ্রাম, চেরাপুঞ্জি আরেকটা গ্রাম। চেরাপুঞ্জি থেকে আরেকটু উঁচুতে মৌসিনরাম। আমার মৌসিনরামে যাওয়া হয় না, আমি চেরাপুঞ্জিতে গেছি 2 বার, ঠিক আছে? তাহলে এখন আমাদের মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। যদি পরীক্ষায় মৌসিনরাম না থাকে আমি বলছিলাম চেরাপুঞ্জি, এবং বলছি 2টা গ্রাম, একটা ধরো এই যে চেরাপুঞ্জি, ধরো এখানে মৌসিনরাম, ওকে? এবং 2টাই আমার কোথায়? মেঘালয় রাজ্যে। কোথায়? মেঘালয়তে। এই জন্য আমি বলছিলাম দেখো আমাদের সিলেট, এখানে সিলেট, ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে কি জানো? চেরাপুঞ্জি। এই জন্য দেখো এই যেখানে বেশি বৃষ্টিপাত, তাহলে অবশ্যই এইটার আভাসটা আসবে না আমাদের বাংলাদেশে। তার জন্য আমরা বলি যে সিলেটে আমাদের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। কি কারণে? কারণ দেখো পৃথিবীর মধ্যে যদি বৃষ্টিপাত হয় এখানে সবচেয়ে বেশি চেরাপুঞ্জি বা মৌসিনরাম এখানে, হ্যাঁ, তাহলে অবভিয়াসলি এটার যে হাওয়াটা অবশ্যই আমাদের এখানে লাগবে। তার মানে এই জন্য আমাদের সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই কারণে। তোমরা বলো একটু পাহাড়ি এলাকা এই কারণে, না, আসলে মেন কারণ তো এইটা, এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। এইখানটা কাছাকাছি, এই একটা তুমি বর্ডার আছে, এখানে বর্ডার আছে। তুমি যখন ভোলাগঞ্জে যাবা, এটা ভোলাগঞ্জের ওই পারে চেরাপুঞ্জি, তাহলে কি একই তো? এমন তো না, অনেক দূরে, তত না। এই জন্য আমার সিলেটে, বাংলাদেশের সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তাহলে কি হবে অ্যান্সারটা? মেঘালয়। তাহলে মৌসিনরাম অথবা চেরাপুঞ্জি 2টাই আমার কোথায় পড়ছে? মেঘালয়তে। এটা গত বছরই প্রশ্ন মনে হয় মোস্ট প্রবাবলি। যাবা নাকি? মৌসিনরাম আর চেরাপুঞ্জি কোথায়? আরে আমাদের সিলেটে, এটা যে আমাদের সিলেটের মানুষজন চলে আসছে, আমাদের জাসের সাপ চলে আসছে। তো যাই হোক, তাহলে আমরা পেয়ে গেলাম যে মৌসিনরামটা কোথায়। এবার আমরা আসি, সেপ্টেম্বর অন যশোর রোড কার রচনা? এই প্রশ্নটা খুবই সোজা এবং এই প্রশ্নটা প্রায় আসে, হ্যাঁ, মানে বলা যায় যে তোমার মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন আসে, এটা একটা কমন প্রশ্ন, এটা আমরা সবাই পারি। দেখি কে অ্যান্সার করো। ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরে আসা লাগবে। আমি গেছি 17 সালে ভোলাগঞ্জে সাদা পাথরে, হ্যাঁ, যখন কেউ যাইতো না। আর এখন তো রাস্তা হয়ে গেছে, তখন আমাদের রাস্তা ছিল না। বা এখান থেকে অনেকেই সিলেটি আছে দেখি, ওরে বাবা, বিপি পেজে দেখি আমাদের সিলেট লেখে ভরায় ফেলাইছে। দাওয়াত দাও, সিলেটে যাই একটু, কতদিন সিলেটে ঘুরতে যাই না। আমাদের জাসের সাহেব তো দাওয়াত দেয় না। দেখো সেপ্টেম্বর অন যশোর রোড, এটা কার রচনা? এটা আমরা জানি অ্যালেন গিন্সবার্গ, ঠিক আছে? জর্জ হ্যারিসন কি করছিল? কনসার্ট ফর বাংলাদেশের উদ্যোক্তা ছিল। বব ডিলানও কিন্তু গান গাইছে কনসার্ট ফর বাংলাদেশে, হ্যাঁ, কিন্তু উদ্যোক্তা ছিল কে? জর্জ হ্যারিসন আর কে? পণ্ডিত রবিশঙ্কর। তাহলে কনসার্ট ফর বাংলাদেশ। বিটলসের গায়ক, বিটলস, ঠিক আছে? তাহলে সেপ্টেম্বর অন যশোর রোড কার রচনা? অ্যালেন গিন্সবার্গ। এটা অনেকবার আসে, অনেকবার, এটা কেউ ভুল করে না। আমরা ড্রিমসের স্টুডেন্ট ফামিদা। কোন ড্রিমস? ড্রিমস তো না অনেকগুলা, নার্সিং ড্রিমার্স। দেখো কে প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? এটা একটা মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসছে, হ্যাঁ। এবার দেখবা মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসলে শেখ মুজিবকে বাদে দেখবো বাকি অন্য জায়গা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি। বলো
কে প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? দেখো আমরা জানি 17 এপ্রিলে আমরা অস্থায়ী সরকার শপথ নিছে, এই দিনই কিন্তু এই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। ঠিক আছে, বলো কে ঘোষণাপত্র পাঠ করছে, বলো। বলো। ইয়েস, তাহলে কি হবে? ঘোষণাপত্র পাঠ করছেন অধ্যাপক ইউসুফ আলী, অধ্যাপক ইউসুফ আলী। আর আব্দুল মান্নান কি করছেন? এই যে শপথটা পরিচালনা করছেন। আমরা জানি যে মেহেরপুরের যে বৈদ্যনাথ তলা, যেটা বর্তমানে এখন মুজিবনগর, সেইখানে আম্রকাননে আমার এই 17 এপ্রিল 1971 সালে অস্থায়ী সরকার শপথ নিছেন। এই দিনই এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। কে পাঠ করেন? অধ্যাপক ইউসুফ আলী। আর এই যে সরকার যে শপথটা নিল, অস্থায়ী সরকার, বিপ্লবী সরকার, মুজিবনগর সরকার, অনেক নামে আমরা বলি আর কি, তাই না? এই সরকারের এই যে শপথটা নিছিল, এই শপথটা অনুষ্ঠানটা পরিচালনা করছিলেন আব্দুল মান্নান। ওকে, আমিও পড়াতে এসেছি, সেখানে বসে তোমার ক্লাসে জয়েন করছি। আমিন আমিন, বাহ। এবার দেখো, এটা একটা ব্রিটিশ আমলের, আমরা যখন ওনাকে নিয়ে যখন পড়ি তখন হচ্ছে গিয়ে ব্রিটিশ আমলের মধ্যে আমি ওনাকে নিয়ে পড়ি টপিকটা, যে কি বলছেন দেখো। মোহামেডান লিটারারি সোসাইটি, মুসলিম সাহিত্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? এই আমি কয়দিন আগে এসিপিতে পড়াইছি এটা, মুসলিম সাহিত্য সমাজ 1863 সালে। বলো কে? যাকে বলা হয়, তাকে বলা হয় জানো কি? বাংলার সৈয়দ আহমদ খান বলা হয়, কারণ উনি বাংলাতে মুসলমানদের জাগরণের জন্য অনেক ভালো কাজ করছেন। ওনাকে বলা হয় বাংলার সৈয়দ আহমদ খান বলা হয়। বলো কি হবে অ্যান্সার? কল্পনা দিয়ে চলে এসছে, বাহ। তাহলে কি হবে? আব্দুল লতিফ, নওয়াব আব্দুল লতিফ, উনি করছেন মুসলিম সাহিত্য সমাজ, যাকে বলা হয় বাংলার সৈয়দ আহমদ খান। ঠিক আছে, কারণ উনি বাংলার মুসলিম জাগরণের জন্য উনি অনেক ভালো কাজ করছেন, এই কারণে তাকে বলা হয় বাংলার সৈয়দ আহমদ খান। ওকে, এবার আসো আমরা একটা ইসরায়েল ফিলিস্তিন নিয়ে আমরা একটা প্রশ্ন পড়ি। এই প্রশ্নটা আসছিল মানে গত বছরে। রাফা সীমান্ত কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? রাফা, দেখো আমরা একটু অন্য কালার দেই। এই যে এইখানে হচ্ছে গিয়ে রাফা সীমান্ত, এই যেটা রাফা, ঠিক আছে? এই যে গাজা স্ট্রিপ, তার মানে এটা ফিলিস্তিন, আর এটা ইজিপ্ট মানে মিশর। তার মানে সীমান্তটা দেখো, সীমান্তটা যদি বলা হয় যে রাফা সীমান্ত কোন দুটি দেশের মধ্যে, দেখো যদি বলা হয় যে রাফা সীমান্তটা কোন দুটি দেশের মধ্যে, তো রাফা সীমান্তটা যদি বলা হয় তাহলে হচ্ছে ফিলিস্তিন মিশরের মধ্যে সীমান্তটা। কিন্তু বলছে, প্রশ্নটা বলছে যে রাফা সীমান্ত কোন যুদ্ধের সাথে সম্পর্কিত। আমরা জানি যে এখানে কে যুদ্ধ চালাচ্ছে? আজরাইল, তাই না? আজরাইল যুদ্ধ চালাচ্ছে এটা এখানে আমাদের এই গাজার উপরে, তাই না? তাহলে কি হবে অ্যান্সারটা? তাহলে বলো এবার কি হবে অ্যান্সারটা? রাশিয়া ইউক্রেন, চীন তাইওয়ান, ইসরায়েল ফিলিস্তিন, নাকি ইসরায়েল ইরান? তাহলে কি হবে? আজরাইল আর কি ফিলিস্তিন। তাহলে কি হবে অ্যান্সার? কি ঠিক আছে, এটা সবাই পারছে, হ্যাঁ, এটা কেউ ভুল করে না। তাহলে আমি দুইটা পড়াই দিলাম। এটা বলতে পারে রাফা সীমান্ত কোন দুটি দেশের মধ্যে, তাহলে বলবো ফিলিস্তিন মিশর। যদি বলে যুদ্ধ, তাহলে মানে কি আজরাইল আর কি ফিলিস্তিন। তুমি বুঝতেই পারছো কেন আমি এটাকে আজরাইল বলি, তাই না? ওকে, হ্যাঁ, এরা সবাই পারছে। 11-3 ইসরায়েল ফিলিস্তিন। তাহলে দেখো আমরা দেখতেই পাচ্ছি, এই দেখো রাফা, এই জন্য আমি ছবিটা নিয়ে আসছি। এটা রাফা সীমান্ত, এখানে ফিলিস্তিন, এখানে কি মিশর। এই দেখো, হ্যাঁ, সেই শয়তান আজরাইল। হ্যাঁ, এবার চলে আসি আমরা। এই প্রশ্নটা অনেকবার আসে, কমন প্রশ্ন, জাতিসংঘ পড়ালে এই প্রশ্নটা চলেই আসে।
জাতিসংঘ প্রশ্নটা পড়ালে আমরা এই প্রশ্নটা পাই যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন রাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা নাই, এভাবে দিবে বা বলবে যে নিচের কোন দেশের ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা নাই, যে কোনোভাবে প্রশ্নটা আসে। আমরা জানি নিরাপত্তা পরিষদ, যেটাকে আমরা বলি সেফটি নেট, স্বস্তি পরিষদ, মেম্বার কয়টা? নিরাপত্তা পরিষদের মেম্বার কয়টা? 15টা মেম্বার, যার মধ্যে কি 5টা স্থায়ী, 10টা অস্থায়ী মেম্বার। এই স্থায়ী মেম্বার করা কোনগুলা? অস্থায়ী মেম্বার। দাঁড়াও, 10টা কি অস্থায়ী মেম্বার। আমরা জানি যে এই অস্থায়ী মেম্বাররা 2 বছর পর পর চেঞ্জ হয়, যেন আমার পড়া লাগে না, বাচ্চা গেছি, তাই না? কারণ 2 বছর পর পর চেঞ্জ হয়, এগুলো তো পড়া লাগে না। কিন্তু কোনটা পড়বো আমরা? 5টা স্থায়ী মেম্বার। কেন? তাদের কি আছে? ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে। এই যে বয়স এগুলা নড়ে না, বুঝছো? ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে, পার্মানেন্ট। এরা একে বলা হয় P5 বলা হয়, একটা বলা হয় P5। কেন? পার্মানেন্ট 5, যে বইসে এগুলা নড়ে না, নড়াছড়া কোনো নাম নাই, একেবারে গায়রা বসছে, এগুলা নরম চরণ নাই, এগুলা কোনো নরম চরণ নাই, তাই না? তাহলে কি কি এই দেশগুলা? দেখো আমার এই আঙ্গুলে ধরো 5টা আছে, আমার হাতের আঙ্গুলে 5টা, ঋত্বিকের আঙ্গুল ধরো না আবার, বুঝছো? ঋত্বিকের 6টা আঙ্গুল। তাহলে কি কি? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। তাহলে আমি আবার এখানে লিখি যুক্তরাষ্ট্র USA, যুক্তরাজ্য মানে UK, রাশিয়া, দেখা যায় তো না কালারটা? হ্যাঁ দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। রাশিয়া, ফ্রান্স, চীন। তার মানে এখানে দেখো তো কি USA আছে, এই যে লিখছি আমি USA, যুক্তরাজ্য লিখছি এই যে UK, তারপর কি চীন লিখছি যে চীন। তার মানে কি নাই? জাপান নাই, ঠিক আছে? জাপান নাই। তাহলে কি হবে? অ্যান্সার হবে কি? জাপান। এটা মনে রাখবা, এটা মুখস্থ করবা না। অনেকে এটা মুখস্থ করে, কেন রে ভাই? আমি তো এখানে অপশনে বাংলাদেশ দিতে পারি, এখানে অপশন দিতে পারি ভারত দিতে পারি। আচ্ছা বলো তো, ভারতে কয়দিন আগে বা এই যে পরশু দিন বা 2 দিন আগে বা 3 দিন আগে কাশ্মীরের কোন জায়গায় একটা হত্যাকাণ্ড হয়েছে? বলো তো দেখি, কোন জায়গায়? কাশ্মীরের কোন জায়গায়? একটা ধরো সাম্প্রতিক, ঠিক আছে? কারণ এটা নিয়ে আমরা ফেসবুকে অনেক ইনফরমেশন দেখতে পাচ্ছি। বলো তো দেখি কি হবে? এত ইউরোপের দেশ থাকতে ফ্রান্স কেন? কোনটা কোনটা কথা বলতেছো? এটা বলতো কাশ্মীরের কোন জায়গাতে এই হত্যাকাণ্ডটা হয়েছে? এটা কিন্তু একদম একদম সাম্প্রতিক, তোমরা দেখছো। পেহেলগ্রাম, হ্যাঁ এই তো নাজিয়া বলছে পেহেলগ্রাম, গুড, ঠিকই আছে, পেহেলগ্রামে হয়েছে এটা, তাই না? এটা একটা এই যে আমরা পড়াবো, আমরা সাম্প্রতিক আমরা গুচ্ছের আগের দিন একটা আমরা করছি, চিন্তা করছি যে গুচ্ছের আগের দিনে আমরা একটা ক্লাস নিব, যে শুধু সাম্প্রতিক পড়াবো আমি। উচ্চ পরীক্ষায় বাস খাইছি, সিনিয়রদের কাছ থেকে জেনে গেছি। কেন? তুমি প্রশ্ন ব্যাংক দেখো নাই? প্রশ্ন ব্যাংকে তো দেওয়াই থাকে, এবং ওটা তো বলাই আছে। এই তুমি তুমি মানুষের কাছে কেন জানবা? তুমি তো দেখবা হচ্ছে গিয়ে তোমার কি বলে মানবন্টনে কি আছে, মানবন্টনে যেভাবে থাকবে সেভাবে তো পরীক্ষায় প্রশ্ন আসবে, তাই না? তাহলে পেহেলগ্রামে হত্যাকাণ্ডটা হয়েছে, তাহলে এটা পারবা তো না? এখান থেকে প্রশ্ন আসলে তাহলে 15টা মেম্বার, তার মধ্যে 5টা স্থায়ী, 10টা অস্থায়ী, এগুলো পড়া লাগবে না, কারণ 2 বছর পর পর চেঞ্জ হয়। আমরা বাংলাদেশ, বলো, আমরা বাংলাদেশের নিরাপত্তা পরিষদে অস্থায়ী মেম্বার হিসেবে মেম্বারশিপ লাভ করছি কয়বার? বলো। এই যে ঘুরতে ঘুরতে, কারণ অস্থায়ী মেম্বার 2 বছর পর পর চেঞ্জ হয়, ঘুরতে ঘুরতে আমরা বাংলাদেশ কয়বার নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলাম? বলো কয়বার? বলো। জিয়াদ খান, ওটা গতকালকে B ইউনিট হয়েছে, C ইউনিট হয়েছে, গতকালকে কমার্সের পরীক্ষা হয়েছে। 2 বার। সাজেদুল ইসলাম বলছে 2 বার। তাহলে কয়বার হয়েছে? আমরা বাংলাদেশ 2 বার ঢুকছিলাম আমরা নিরাপত্তা পরিষদ, আর ঢুকতে পারি না। একবার কবে? 79-80 সালে একবার, আর একবার 2001 সালে, ঠিক আছে? তাহলে বাংলাদেশ 2 বার আমরা ঢুকতে পারছিলাম, দেখো অনেক আগে, আর ঢুকতে পারি নাই। ওকে, তাহলে মোটামুটি শেষ নিরাপত্তা পরিষদ। এবার আসো, আবারও একটা দিছি। এইটা আমি যখন আমরা প্রাচীন জনপদ শুরু করছিলাম, প্রাচীন বাংলার ইতিহাস, তখনই আমরা এই প্রশ্নটা পড়ছিলাম। আমরা রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে? যে আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীটা আছে তাদের বৈশিষ্ট্য কোথাকার? ককেশোয়েট, মঙ্গলোয়েট, রিপ্রোয়েট নাকি দ্রাবিড়ীয়? বলো। এটা আমি নৃগোষ্ঠীতে পড়াই নাই, আমি পড়াইছিলাম
প্রাচীন বাংলার ইতিহাস যখন শুরু করছিলাম, তখন আমি বলছিলাম যে আমাদের উপজাতিরা বা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা, আমি রাখাইন বলি, আমি বলছি আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোন বংশ থেকে আসে বা কোন বৈশিষ্ট্য, আমি তখন বলছিলাম মঙ্গোলয়েড। আমি এভাবে দিছিলাম মঙ্গোলয়েড, এভাবে দিছিলাম। দেখো তোমাদের এখনো পিডিএফে দেখুন কথাটা লেখা আছে, তোমাদের পিডিএফে একদম শুরুতেই, ইতিহাসের শুরুতেই এই লাইনটা লেখা ছিল, ঠিক আছে? আমি লিখে দিয়েছিলাম এভাবে, তার মানে এখানে বলছে, ওরা উল্লেখ করে দিছে রাখাইন, তার মানে কি হবে? অবভিয়াসলি মঙ্গোলয়েড হবে। এই তো অনেকে অ্যান্সার করতে পারছো, 13 ডি হবে না। অনেকে দ্রাবিড়ীয় বলতেছে, যারা এই বি আর ডি এর মধ্যে গন্ডগোল করতেছে, এটা হবে না, এটা কি হবে? মঙ্গোলয়েড হবে। আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের বৈশিষ্ট্য মঙ্গোলয়েড থেকে আসছে, তাহলে এইটা হবে, বি হবে অ্যান্সার। হ্যাঁ, এই তো বি। আরে বার্ডের ছবিটা দেওয়া হয় না, তাই না? আমি গেছিলাম এই যে 2 তারিখে, 2 এপ্রিল, বার্ডের সামনে ছবি তুলছি। আমাদের এই বার্ডটা কোথায়? বাংলাদেশ। বার্ড মানে আবার পাখি বার্ড না আবার, বুঝছো? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, এটার সংক্ষেপে আমরা বার্ড বলতেছি, বুঝছো? পাখি বার্ড না আবার, কিন্তু যে BARD, এটা অনেক জায়গায় আছে, বাট আমরা যেটা এখন পড়াবো সেটা হচ্ছে কুমিল্লাতে। ছবিটা দিলে ভালো হতো না? আমি গেছিলাম 2 তারিখে। তাহলে কুমিল্লাতে এটা কে করছে প্রতিষ্ঠা, বলো? এই সবাই বলে ফেলছে, আক্তার হামিদ খান। আক্তার হামিদ খান এটাকে প্রতিষ্ঠা করছেন। ওকে, জিএসটি, ন্যাশনাল, সবগুলোর জন্য আজকে ক্লাস প্রযোজ্য। সামনে যে পরীক্ষাগুলো হবে তোমাদের সব পরীক্ষার জন্য প্রযোজ্য আজকের ক্লাস। যেহেতু জিএসটি পরীক্ষা সামনে রেখে আমরা ক্লাসগুলো এখন নিয়ে ফেলতেছি, ঠিক আছে? কাদের ক্লাস এটা? আচ্ছা, অনেকে বুঝতেছে না কাদের ক্লাস। আরে করো না, সাধারণ জ্ঞানের ক্লাস সবার জন্য প্রযোজ্য। দেখো বাংলাদেশের নদ নদী, এটা তো সবারই আছে, 9-10-এও আছে। হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়? হালদা সিনেমা আছে, বলো কি হবে? হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়? আমরা জানি বাংলাদেশের জলসীমায় উৎপত্তি আবার সমাপ্তি, বাংলাদেশের উৎপত্তি, বাংলাদেশের সমাপ্তি। উৎপত্তি ও সমাপ্তি নদী কি? সমাপ্তি নদী হালদা। ও সাঙ্গ আর হালদাটাই পড়বো, কারণ এটাই পরীক্ষায় প্রশ্নটা আসে, হালদা। তার মানে আমাদের বাংলাদেশে এখন দেখো রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, খাগড়াছড়ি, 3-4টাই আমাদের এখানে। আমরা জানি এই হালদা নদীর উৎপত্তি খাগড়াছড়ির একটা পর্বত থেকে। তাহলে কি হবে অ্যান্সারটা? তোমার খাগড়াছড়ি হবে, ঠিক আছে? খাগড়াছড়ি, এই তো গুড, সবাই অ্যান্সার করছে খাগড়াছড়ি। ওকে, ঠিক আছে। আচ্ছা, হালদা নিয়ে আমরা আরেকটা প্রশ্ন করতে পারি। একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। তাহলে হালদা নদী হয়ে গেল। নদী আরো আসবে, নদী আরো আসবে। এসডিজি কয়টি? বলো এসডিজি কয়টি? এসডিজি থেকে প্রশ্ন আসতে পারে মেয়াদকালটা কয়টি? এখানে মিন করছে কয়টি লক্ষ্যমাত্রা, কয়টি লক্ষ্যমাত্রা। আমরা জানি যে আমাদের প্রথমে ছিল এমডিজি, যেটা আমরা 15 সাল পর্যন্ত আমাদের মেয়াদ ছিল। ওখানে ছিল টার্গেট 8টা, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। তারপর আসলো এসডিজি, ঠিক আছে? আসলো কি? এসডিজি। এসডিজি এটা কি? এসডিজি সাস্টেইনেবল, মানে কি ভুলে এলো না, ডেভেলপমেন্ট গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। গোল কয়টা? 17টা। মেয়াদকাল কত? আমার একটু বাংলিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? 2016 থেকে 2030। এগুলো কিন্তু পরীক্ষা ঘুরে ফিরে আসে। অথবা আরেকটা প্রশ্ন পড়বা, আমি বলছিলাম এই যে 17টা, এবারও তো মনে হয় রাজশাহীতে মনে আসছে
বা কেউতে আসছে, আমি বলছিলাম যে তুমি অন্তত প্রথম 5 থেকে 6টা পড়বা প্রশ্ন। এবার কেউতে আসছে যে নিচের কোনটি এসডিজির মধ্যে পড়ে না, 3টা ইজি দিছে, আরেকটা তাহলে কেউটাই হবে। তুমি 3টা যদি জানো তাহলে তো বুঝতে পারবা যে আরেকটাই হবে অ্যান্সার। তাহলে এসডিজি 1, হ্যাঁ, 2, 3, 4, 5 এগুলো দেখবা যে এসডিতে 1-এ কি বলা আছে, 2-তে কি বলা আছে, 3-তে কি বলা আছে, 4-এ কি বলা আছে, 5-এ কি বলা আছে। প্রশ্ন আসতে পারে এভাবে, 3ভাবে প্রশ্ন আসতে পারে। এসডিজি কয়টা, ফুল মিনিং, মেয়াদকাল, অথবা একটা দিয়ে বলবে এসডিজি 5 কোনটা, অথবা বলবে যে কোনটি আমার এসডিজির মধ্যে পড়ে না, মানে 17টা গোলের মধ্যে পড়ে না। তাহলে কি হবে অ্যান্সারটা, 17টা হবে। ওকে, পিডিএফ কই পাওয়া যাবে? পিডিএফ হচ্ছে গিয়ে তুমি আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা যে পেজ থেকে আমরা লাইভ করতেছি, তুমি সেখানে স্ক্রিনশট দিবা, তুমি আমাদের ক্লাসটা শেয়ার করছো, তাহলে তখন তোমাকে ফাইলটা দিয়ে দেওয়া হবে। ও রাবিতে দিছিল তাই না, এই যে বললাম তো, হ্যাঁ রাবিতে আসছে তাই না, আরিওতে আসছে। তুমি দেখো আরিওতে যে পড়াগুলা আসছে, যারা আরিওতে পরীক্ষা দিছো, তুমি দেখো আরিওতে যে পরীক্ষা হয়েছে, তুমি আমাদের যে ক্লাসগুলো করছো, যারা 3.0 এর স্টুডেন্ট, 3.0 এর স্টুডেন্টের বলে 90%-এরই কমন ছিল। কারণ আমি ওভাবেই পড়াইছি, আমি তোকে বলছি দেখো আমি তোকে এমনভাবে পড়াবো তুমি সবগুলা ফার্স্ট যেন কাভার হবে তোমার। আর ইউ বলো, ডিইউ বলো, সিইউ বলো, হ্যাঁ জেইউ বলো, জেএনইউ বলো, কোনো জায়গায় তুমি আটকাবা না। গতকালকে আমাকে একটা স্টুডেন্ট নক করে বলছে যে ওর আর ইউতে হয়েছে, সো আর ইউতে মনে আসছিল এসডিজি, আমি কিন্তু ক্লাসে পড়াই দিয়েছিলাম এসডিজি, আমার ক্লাসে একদম ডিটেলস পড়ানো ছিল। এবার আসো, ন্যাটোর সর্বশেষ রাষ্ট্র কোনটি, এটা আমাকে ধরা যায়, সাম্প্রতিকও ধরা যায়, ঠিক আছে। ন্যাটো নিয়ে আমরা জানি যে খুব এখন ন্যাটো নামটা খুব শুনতে পাচ্ছি, সো ন্যাটো থেকে প্রশ্ন আসছিল। গত বছরের যে অ্যান্সারটা সেটা এখন আর হবে না, কারণ এখন আবার আরেকটা ন্যাটোতে আবার আরেকটা দেশ জয়েন করছে। যখন প্রশ্ন ছিল তখন অ্যান্সারটা অন্যরকম ছিল, যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো তাহলে তুমি মিলবে না। এখন আমি যেটা পড়বো, এখন আমি পড়বো নতুনটা, যেটা আমাদের এখন লাস্ট ন্যাটোর মেম্বার হয়েছে। এখন বর্তমানে আমার ন্যাটোর মেম্বার কত, বর্তমানে আমার ন্যাটোর সদস্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বলো ন্যাটোর বর্তমানে দেশ কয়টা, 32টা। এই 32তম সদস্য, এটাতে পড়বো আমরা এখন তাই না। আগে ছিল 31, যখন প্রশ্নটা আসছিল আমাদের 31তম সদস্য ছিল ফিনল্যান্ড, ঠিক আছে। এখন আমার 32তম সদস্য সুইডেন। খেয়াল করে দেখো দুইটাই অপশনে আছে, ফিনল্যান্ডও আছে। তখনকার সময় অ্যান্সার ছিল ফিনল্যান্ড, আমি বারবার বলতেছি দেখো 31তম সদস্য, 31তম ফিনল্যান্ড, পরে গিয়া সুইডেন গত বছর ঢুকছে, ঠিক আছে। প্রতিষ্ঠাকালীন দেশ ছিল কয়টা, 12টা প্রতিষ্ঠাকালীন দেশ। ন্যাটো নিয়ে বলতেছি, কবে প্রতিষ্ঠা হয়েছে, 1949 সালে। বত্রিশটা মেম্বার। আরেকটা পর্ব হচ্ছে গিয়ে সদর দপ্তর, ব্রাসেলস, বেলজিয়াম। আর একটা পড়ব যেটা আমি সেদিনও মানে পড়াইছিলাম, ন্যাটোভুক্ত মুসলিম দেশ, তুরস্ক, আলবেনিয়া। বাট তুরস্কটাই সবসময় অপশনে থাকে, তুরস্ক। তাহলে কি হবে অ্যান্সারটা, ওরা বললাম সুইডেন হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, ন্যাটোতে বর্তমানে দেশ 32টা, লাস্ট দেশ সুইডেন। বলছি যে ন্যাটো যখন প্রতিষ্ঠা হয় দেশ ছিল 12টা, 1949 সালে প্রতিষ্ঠা হয়েছে। বর্তমানে হেডকোয়ার্টার কোথায়, ব্রাসেলস, বেলজিয়ামে। ন্যাটোভুক্ত মুসলিম দেশ তুরস্ক, আলবেনিয়া। ওকে, ঠিক আছে। এখনো ইউক্রেন ঢুকে নাই, তোমরা তো জানো যে ইউক্রেনের এই ন্যাটোতে ঢোকা নিয়েই কিন্তু হচ্ছে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শুরু হয়েছে। দেখো কি প্রশ্ন পরবর্তীতে, এই কোশ্চেনটাও আমি তোমাদেরকে ক্লাসে পড়াইছি, সবাইকেই পড়াইছি, যারা আমার ক্লাস করছো তারা জানো যে এই কোশ্চেনটা আমি পড়াইছি তোমাদেরকে। কোন ঘটনার প্রতিবাদে রবি ঠাকুর নাইট হুড উপাধি ত্যাগ করেন, বলো।
তিন্নি পিডিএফ পাইতে হবে, ক্লাস শেয়ার দিবা, সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার পেজে মেসেজ পাঠাবা। ওকে, দেখো কোন ঘটনার প্রতিবাদে আমরা জানি রবি ঠাকুর এই নাইটহুড উপাধি পান 1915 সালে। যারা এই নাইটহুড উপাধি পান তাদের আমরা জানি যে নামের পাশে স্যার লাগায়। স্যার সলিমুল্লাহ, স্যার সৈয়দ আহমেদ খান, স্যার এএফ রহমান। আমাদের বাংলাদেশে এখন বর্তমানে আমরা জানি যে কে পাইছে, স্যার ফজলে হাসান আবেদ, যিনি ব্র্যাক প্রতিষ্ঠা করছেন। তার মানে স্যার লাগানো হয়। কিন্তু আমরা কখনো রবি ঠাকুরের পাশে আমরা কোনোদিন আমরা পড়ছি যে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর বলি নাই, কারণ উনি ত্যাগ করছেন, নাইটহুড উপাধিটা ত্যাগ করছেন কবে? 1919 সালে। 1919 সালে ত্যাগ করেন। কেন ত্যাগ করেন? আমরা জানি যে 1919 সালের তোমার হচ্ছে গিয়ে 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালা পার্কে যে হত্যাকাণ্ডটা করছিল ব্রিটিশরা, সেই হত্যাকাণ্ডের পর রবি ঠাকুর মন খারাপ করে তখন এই নাইটহুড উপাধি ত্যাগ করেন। আমরা জানি যে এই হত্যাকাণ্ডকে আমরা বলি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, কারণ ওই পার্কের নাম কি? জালিয়ানওয়ালাবাগ। টিল এখনো পর্যন্ত এই জালিয়ানওয়ালাবাগ পার্কের যে গেট আছে, দেওয়াল আছে, সেই দেওয়ালে এখনো গুলির চিহ্ন, কারণ তো ব্রাশ ফায়ার করছে মানুষের উপরে ব্রিটিশরা, সাধারণ মানুষের উপরে। এমন না যে এখানে আন্দোলনকারী মানুষ ছিল কিন্তু কেউ অস্ত্রধারী ছিল না, কেউ সাধারণ মানুষের উপর তারা এই হত্যাকাণ্ড চালাইছে। প্রায় 500 মানুষ মারা গেছে অফিসিয়ালি বলা হয়, আরও অনেকে আহত হয়েছে, কিন্তু আনঅফিসিয়ালি 1000-এর উপরে মানুষ মারা গেছে আর আহত তো হয়েছে অনেক। সো এটাকে অনেক বড় একটা ম্যাসাকার বলা হয়, এটাকে বলা হয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের পর রবি ঠাকুর এই 1919 সালে কি উনি এই নাইটহুড উপাধিটা ত্যাগ করেন। তাহলে কি হবে অ্যান্সারটা? তোমরা অনেকে বলে ফেলছো কি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এটা কোথায় কি বলছি? পাঞ্জাবের, এটা কিন্তু ভারতে পাঞ্জাব আর কি, কারণ পাঞ্জাব আবার পাকিস্তানেও আছে। পাঞ্জাবের অমৃতসরে ওই যে গোল্ডেন টেম্পলের ওখানেই। যদি কখনো কেউ যেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই যাবা। যেমন আমার খুব ইচ্ছা, আমি যদি কখনো যাইতে পারি, হ্যাঁ, তাহলে অবশ্যই এই অমৃতসরে গেলে আমি অবশ্যই এই জালিয়ানওয়ালাবাগে যাব। ওই গোল্ডেন টেম্পলের কাছেই নাকি এই জালিয়ানওয়ালাবাগ পার্কটা। কোন দেশে? এই দেখো যে কোন দেশে, পাঞ্জাব, ভারতের পাঞ্জাব। কেন বললাম? কারণ পাকিস্তানও পাঞ্জাব আছে। আমাদের যেমন বাংলা ভাগ হয়েছে ঠিক সেইভাবে পাঞ্জাবেও ভাগ হয়েছিল। সো কিছু পাঞ্জাব পড়ছে ভারতে, কিছু পাঞ্জাব পড়ছে পাকিস্তানে। বুঝা গেছে? হ্যাঁ, স্যার সলিমুল্লাহকে যে আমরা যে স্যার বলি, উনিও এই নাইটহুড উপাধি পাইছেন দিকে তো আমরা তাকে স্যার বলি। পাশে এমনি তাকে স্যার বলি যে হ্যাঁ উনি পড়ায় দেখা স্যার, ওই স্যার না তো। এখানে তো আগে নাম তাই না, স্যার সলিমুল্লাহ। এই যে উনিও পাইছেন নাইটহুড উপাধি। স্যার সৈয়দ আহমদ খান, স্যার এএফ রহমান, এরা সবাই কি পাইছেন? নাইটহুড উপাধি। এটা ব্রিটিশরা দিছে এই উপাধিটা। ঠিক আছে, ওকে। এবার চলে আসি আমরা। আচ্ছা, এই অমৃতসরে কি আছে? গোল্ডেন টেম্পল, শিখদের পবিত্র মন্দির, তাই না? গোল্ডেন টেম্পল। ওকে। ভারত শাসন আইন কবে রাজকীয় সম্পত্তি লাভ করে? যেদিনই ভারত শাসন আইন পাস হয় সেদিন, সেই অ্যান্সারটাই হবে। বলো, ভারত শাসন আইন কবে রাজকীয় সম্পত্তি লাভ করে? এটা ব্রিটিশ শাসন। তার মানে তোমার মনে রাখবা যে জিএসটিতে ইতিহাস থেকে বেশ প্রশ্ন করবে, ইতিহাস থেকে অনেক প্রশ্ন করবে। বলো কি হবে অ্যান্সার?
এই তাই নাকি? ফাতেমা ইসলাম নদী বলে আজকের পল্লী দারিদ্র ফাউন্ডেশনে এক্সামে আসছে, নেটোর সদর দপ্তর কোথায়? নদী আমি কয়দিন আগে ক্লাসেও পড়াইছি। এই গত কবে পড়াইলাম? মঙ্গলবারে একটা ক্লাস নিছিলাম, আমি এদের নার্সিংয়ের একটা ক্লাস নিছিলাম, সেই ক্লাসের মধ্যেও আমি এই নেটোর নিয়ে বলছি। সো এই জন্য আমাদের যে ক্লাসগুলো করা হয়, যে আমরা যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এই যে ক্লাসের মধ্যে আমি এক্সট্রা কথাগুলো বলি, এগুলো কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই আসবে, আচ্ছা, এটা কি হবে? 25 আগস্ট এটা হবে। ভারত শাসন আইন পাশ হয়েছে 2রা আগস্ট 1935 সালে। এটা হবে 2রা আগস্ট 1935 সালে। বাংলাদেশে মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে, বলো আমাদের মৌলিক অধিকারের কথা আমরা কোথায় পাইছি সেটা আগে বলো। আমাদের যে মৌলিক অধিকার, এর সামনে আমি পড়াবো আমাদের রেসিপিতে, হ্যাঁ সংবিধান পড়াবো এসিপিতে লাপাইন, হ্যাঁ পরশুদিন ক্লাস মৌলিক অধিকার নিয়ে পড়াবো। আমরা জানি যে মৌলিক অধিকারের কথা বলা আছে আমাদের সংবিধানে। সামনে কিন্তু সংবিধান অনেক কিছু চেঞ্জ হবে। তো আমরা জানি যে আমাদের সংবিধানের সংরক্ষককে অথবা অভিভাবককে, আমাদের সংবিধানের অভিভাবক তাহলে কি হবে অ্যান্সারটা? কেউ বলে জাতীয় সংসদ, সংসদ না, অভিভাবক। সংরক্ষক কে হইতে পারে? আমি কিন্তু মানে সংসদ বাতিল বলছি, হবে না, সংসদ না। তাহলে কি হবে অ্যান্সারটা? সুপ্রিম কোর্ট। আমাদের সংবিধানের সংরক্ষক বা অভিভাবক হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট। যারা সংবিধানে ক্লাস করছো তারা জানো, আমি এটা পড়াইছি, এই লাইনটা পড়ানো হয়েছে। তাহলে কি হবে? সুপ্রিম কোর্ট হবে অ্যান্সার। আরে আইসো পদ্মা সেতু বলো, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? এটা সবাই পারে, এটা একদম ইজি একটা প্রশ্ন, হ্যাঁ মানে একটা কমন প্রশ্ন ছিল আর কি গত কয়েক বছর ধরে আমাদের, তাই না? যেহেতু আমাদের বাংলাদেশের কি দীর্ঘতম সড়ক সেতু। আচ্ছা আমাকে একটা বলো, এখন আমাদের বাংলাদেশে এখন এককভাবে দীর্ঘতম রেল সেতু কি? বলো, বাংলাদেশে এককভাবে দীর্ঘতম রেল সেতু কি? নাহিয়ান আরাফ আসো কি না বলো। এককভাবে দীর্ঘতম রেল সেতু কয়দিন আগে উদ্বোধন করার পর আমরা এখন এটাকে বলি, আমরা আগে হার্ডিঞ্জ ব্রিজ বলতাম, এককভাবে দীর্ঘতম রেল সেতু, বাট এখন আর হার্ডিঞ্জ ব্রিজ বলবো না। এর কারণ আমরা জানি যে যমুনা সেতুর পাশে আমরা এককভাবে রেলওয়ে যাওয়ার জন্য বা রেলগাড়ি যাওয়ার জন্য আমরা রেল সেতু বানাইছি। তো আমরা জানি আমাদের যমুনা সেতু, এখন যমুনা সেতু বলতে হবে, এখন আর বঙ্গবন্ধু সেতু নাই, নাম চেঞ্জ করে ফেলছে, যমুনা নদীর উপর যমুনা সেতু। আমরা জানি যে যমুনা সেতুটা হচ্ছে 4.8, এই জন্য ঠিক তার পাশেই আমরা বানাইছি রেল সেতু, সেটারও সেম ওয়ে, কত 4.8 কিলোমিটার। তার মানে এটাই আমাদের এককভাবে দীর্ঘতম রেল সেতু। তাহলে কি হবে? আসতেছি, আসো তো নাকি যাওয়াগা? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের যমুনা রেলওয়ে সেতু, হ্যাঁ বঙ্গবন্ধু আর নাই, বুঝছো? যমুনা রেলওয়ে সেতু কতটুকু দীর্ঘ? এটাও কিন্তু সেম 4.8, কি ইংলিশে দেখি, হ্যাঁ এভাবে লিখলাম, হ্যাঁ 4.8 কিলোমিটার। বুঝালেও এটা কি লিখছি? 4.8 কিলোমিটার। ওকে, তাহলে আসো পদ্মা সেতু নিয়ে আমরা কিছু পড়ি। আমরা জানি যে পদ্মা সেতু আমাদের দ্বিতল, মানে দুইতলা, উপর দিয়ে যাবে গাড়ি, নিচ দিয়ে যাবে কি ট্রেন যাচ্ছে, ঠিক আছে? তারপরে আমরা জানি পিলার কয়টা? পিলার 42টা। তাহলে আমরা বলছিলাম স্প্যান হবে কয়টা? 41টা, একটা কম হয়, ঠিক আছে? আর 6.15 কিলোমিটার দীর্ঘ, তার মানে দৈর্ঘ্য কত? এটাই পরীক্ষায় ঘুরে ফিরে আসে 6.15 কিলোমিটার। ওকে, তাহলে এটা ইম্পর্টেন্ট, কারণ এটা এই বছরই চালু হয়েছে। এখন কিন্তু সবাই যখন এদিক দিয়ে যখন ট্রেন যায় তখন কিন্তু আমাদের এই যমুনা রেলওয়ে সেতু দিয়ে ট্রেনটা যায়। আগে যাইতে হচ্ছে গিয়ে যমুনা সড়ক সেতু দিয়ে, তখন সময় লাগতো অনেক সময়, এখন একটু কম সময় লাগবে। এখন জাস্ট একবারে চলে যাচ্ছে কি রেল সেতু আমাদের টাঙ্গাইলে। তো আচ্ছা, পদ্মা সেতু
কোথায় কোথায় হয়েছে, মানে কোন কোন পয়েন্টে হয়েছে, কোথাও লেখাটা জায়গায় না, এখানে লিখি না। মাওয়া থেকে জাজিরা 4টা লেন, ঠিক আছে। তাহলে মাওয়া থেকে জাজিরা মানে কি, মাওয়া পড়ছে মুন্সিগঞ্জ, জাজিরা পড়ছে হচ্ছে গিয়ে কি শরীয়তপুর। আর যদি বলা হয় 3টা প্রত্যক্ষ জেলা, তাহলে আবার বলবো 3টা জেলা। কি কি? মাওয়া তো বললাম, মাওয়া মানে কি মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, 3টা প্রত্যক্ষ জেলা যুক্ত আমাদের এই পদ্মা সেতুর সাথে। হাসিরার পদ্মা সেতু, কেন হাসিনার পদ্মা সেতু বলো দেখি? হ্যাঁ, হাসিনার পদ্মা সেতু আমাদের টাকায়, আমার টাকায় আমার সেতু, পদ্মা সেতু আমাদের টাকায় বানাইছে সরকার। বলে না নিজস্ব অর্থায়ন, কোত্থেকে পাইছে অর্থ? আমরা সাধারণ মানুষের টাকায়। হ্যাঁ, হাসিনা টাকা দিছে, হ্যাঁ সে উদ্বোধন করছে, ঠিক আছে, কিন্তু টাকা তো আমাদের। তোমার টাকা, আমার টাকা, তোমার বাপের টাকা, ঠিক আছে, আমাদের টাকায় করা হয়েছে, জনগণের টাকায় করা হয়েছে পদ্মা সেতু, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা একটু দেখো তো দেখি আমার কাছে আছে কিনা, বলো কি হবে অ্যান্সারটা। এটাই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। গেল কই, আমার কাছে তো ছিল, দেখি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার ব্যাগে সেই পেয়ে গেছি। সবার জন্য শিক্ষা, এডুকেশন ফর অল, বিউপিতে একবার আসছিল, আবার দেখি জিএসটি দিয়ে আইছে। এটা সবার জন্য শিক্ষা স্লোগানটি কোথায় মুদ্রিত আছে? শব্দ খান ওয়েলকাম, কি বলছে? 2 টাকার নোটে, দেখি বলো, 2 টাকার নোটে, 2 টাকার মুদ্রায় গন্ডগোল পাকাইতেছে। দেখো 1 টাকার নোটে হরিণের ছবি আছে, 2 টাকার নোটে শহীদ মিনারের ছবি, নোট তো। 5 টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি। নিজে বাইক করে দেখো, নিজে বাইক করে দেখো। যারা বলা 2 টাকার নোটে, নোট কাগজের নোট, বাইক করে দেখো তো, দেখবা শহীদ মিনারের ছবি আছে ভাষা আন্দোলনের, অথবা আগে ছিল দোয়েল পাখি। তাহলে মানে কি বাকি থাকলো? কয়েন এখনো আমার হাতে, এই তো গুড, আয়শা জান্নাত বলছে, এই দেখো আমার হাতেও কয়েন, 2 টাকার কয়েন। এই দেখো 2 টাকার কয়েনে আমাদের জাতীয় প্রতীক আছে। আমি আগের ক্লাসে জাতীয় প্রতীক পড়াইছিলাম। এই যে দেখো, যাদের কাছে পুরাতন 2 টাকার কয়েন আছে, তুমি দেখবা যে 2টা বাচ্চার হাতে বই, এই যে লেখা আছে এক সাইডে সবার জন্য শিক্ষা, আর 1 টাকার কয়েনে লেখা আছে পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য। 1 টাকার পুরাতন কয়েনে আমার কাছে এর মধ্যে মনে নাই, দাঁড়া দেখি তো 1 টাকার কয়েনটা আছে কিনা। 1 টাকার পুরাতন কয়েনে আছে পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য, এটা মনে নাই আমার কাছে। পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য, আছে 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 আছে, পেয়ে গেছি, সব রেখে দেয় তোমাদের জন্য। 1 টাকার কয়েনে লেখা আছে যে ফ্যামিলির ছবি দেওয়া, যে পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য, এটা 1 টাকার কয়েনে। আর আমি বলছি যে 2 টাকার কয়েনে বলা আছে সবার জন্য শিক্ষা, এডুকেশন ফর অল। তার মানে কি হবে? 2 টাকার মুদ্রা, মানে কয়েনে মুদ্রা আর টাকার মধ্যে তো বুঝতে পারতেছো, ওটা আমাদের কাগজে মুদ্রা, কাগজের নোট, আর এটা হচ্ছে কি কয়েন। তাহলে আমার এই 2 টাকার কয়েনে কি বলা আছে? 50 টাকায় কোন মসজিদের ছবি? 50 টাকায় মসজিদের ছবি না, 50 টাকায় হচ্ছে কি আমাদের জয়নুল আবিদিনের একটা চিত্রকর্মের ছবি আছে, মই দেওয়া। বাইর করে দেখো, নোটটা বাইর করলে বুঝতে পারবা, মুখস্থ করার কিছু নাই। এবার মেডিকেলের প্রশ্ন আসছে, 100 টাকার নোটে কোন মসজিদের ছবি? কেউ পারে নাই। ক্লাসের মধ্যে আমার দেখানোই ছিল, ক্লাসে আমি 100 টাকার নোট দেখাই দিছি ক্লাসের মধ্যে, দেখো দেখো কিসের ছবি? তারা মসজিদের ছবি। তাহলে মুদ্রা হবে। হ্যাঁ, তোমাদের গন্ডগোল পাকাইছো 2 টাকার নোট আর মুদ্রা নিয়ে। ওকে, আশা করি ক্লিয়ার হইছো। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা অর্জন কোন জাতীয়তাবাদের মুখ্য ভূমিকা পালন করে? বলো, কোন জাতীয়তাবাদ যেটা আমাদেরকে ভাষা আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করছিল? সেম, একই, বলো। বাংলাদেশি, ধর্মীয়, নাকি সাংস্কৃতিক? বলো কি হতে পারে, বলো।
বাংলাদেশি, বাঙালি, তখনও আমরা কিন্তু বাংলাদেশি হই নাই তখনও, তাই না? আমরা 71-এর পর আমরা বলি হ্যাঁ আমরা বাংলাদেশি, তার মানে গেল হইল না। শুধু কি ধর্মীয় কারণে কি আমরা যুদ্ধ করছি? না, এখানে তো সবাই, নারী পুরুষ বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মের লোকজন সবাই যুদ্ধ করছে, তাহলে অবশ্যই না, সাংস্কৃতিকও না। তাহলে কি হবে? তোমরা 23 ডি কেন বলতেছো? হোয়াই ডি? কেন সাংস্কৃতিক? আমাদের কি এই জাতীয়তাবাদটা মুখ্য ভূমিকা পালন করছিল? না, আমরা কি, আমরা বাঙালি, আমরা বাঙালি। তাহলে কি হবে অ্যান্সার? 2 হবে, 2 বাঙালি, এটা হবে। বাংলাদেশি তো পরে গিয়ে বলছে যে আমরা বাংলাদেশি নাগরিক 71-এর পরে। 71 পর্যন্ত আমরা কিন্তু বাংলাদেশি কখনো বলি নাই, কারণ আমরা তখন 71 আমরা পাকিস্তানের আন্ডারে ছিলাম। তখন যারা জন্মাইছে তারা বলে পাকিস্তান, তাই না? 71-এর পরে আমরা বলছি বাংলাদেশি, তার মানে অবভিয়াসলি এটা হবে না। তাহলে কি হবে? বাঙালি। ইয়েস, 22-এর 2, ইয়েস, সরি 23-এর 2, 22-এর 2 কোথায় গেল? ও, তোমরা 22-এ চলে আসো। দেখো 23-টা আমার প্রশ্ন, তাহলে কি হবে? বাঙালি হবে। কোন লেখকদ্বয়ের, ও সরি এটা ক হবে, লেখক খেয়াল করি নাই, কোন লেখকদ্বয়ের লেখনী ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল? আমরা জানি ফরাসি বিপ্লব কোথায় হয়েছে? অবভিয়াসলি ফ্রান্সে হয়েছে 1789 সালে থেকে 1799, তাই না? বাস্তিল দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব শুরু হয়। বাস্তিল দুর্গ। ফরাসি বিপ্লবের একটা স্লোগান আছে, বলতো কি? আমাদের রেসিপি প্রবলেম পারা উচিত, জানি না তোমরা ক্লাস করতেছো কিনা। তোমাদের আমরা ফরাসি বিপ্লব পড়ছি, তোমাদের এই যে ইতিহাস পড়ানো হয়েছে ফরাসি বিপ্লব। কি বলো? স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, তাই না? ফরাসি বিপ্লবের স্লোগান। এবং যাদের লেখকে এই ফরাসি বিপ্লবে অনুপ্রাণিত করছে আমরা জানি কে? রুশো ও ভলতেয়ার। এই তো, এই প্লেটো রুশো না, রুশো আর ভলতেয়ার, ঠিক আছে? রুশো আর ভলতেয়ার ফরাসি বিপ্লবের স্লোগান। তারপরে ফরাসি বিপ্লবের বরপুত্রকে? নেপোলিয়ন, ফরাসি বিপ্লবের বরপুত্র নেপোলিয়ন। ওকে, ভ্রাতৃত্ব না ম্যাম? মৈত্রী, একই কথা রে ভাই। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, মৈত্রী, ভাই ভাই, হ্যাঁ সেম কথা, সেম কথা তো রে ভাই। মৈত্রী, ভ্রাতৃত্ব সেম কথা। ভ্রাতৃত্ব মানে কি? ভাই ভাই। মৈত্রী মানে কি? একই তো কথা, তাই না? তোমার মিত্র, তাই না? তোমার মিত্র, তার একই তো কথা। মৈত্রী একই কথা। কোথায় আসছে? কোনটা আসছে হৃদয়? এই কোশ্চেনটা কালকে কি সিওতে আসছে? কোথায়? কোন প্রশ্নটা? কোন প্রশ্ন এটা? রুশো বলতে আমি জানিও না, আমি কোশ্চেনটা কালকে দেখিও নাই সিওতে, সো আমি বলতে পারবো না। আমি আমার মতো প্রশ্নগুলো আনছি। তাহলে স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ঠিক আছে, মৈত্রী একই কথা রে ভাই। মিত্র, হ্যাঁ একই কথা, একই কথা। বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় গড়ে তোলা আন্দোলনের নাম কি? বলো। আশফি রহমান হৃদয়, কোন প্রশ্নটা আসছিল ফরাসি? এই যে এই লেখকদারটাই, ভলতেয়ারেরটাই আসছিল নাকি অন্য প্রশ্নগুলো আসছিল? আচ্ছা দেখো এই প্রশ্নটা কি বলছে? বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া। আমরা জানি বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছে, লর্ড কার্জন করছে। বঙ্গভঙ্গের ফলে আমরা জানি দুটা প্রদেশ সৃষ্টি হইল, তাই না? পূর্ব বাংলা ও আসাম নিয়ে একটা প্রদেশ, পশ্চিমবঙ্গ, তারপর বিহার উড়িষ্যা নিয়ে আরেকটা প্রদেশ পশ্চিমবঙ্গ। আমরা জানি যে এই বঙ্গভঙ্গের ফলে আমরা পূর্ব বাংলার মানুষ খুশি ছিলাম, কারণ ঢাকা রাজধানী হইল, ঢাকা উন্নত হওয়া শুরু করলো। কিন্তু আমরা জানি যে পশ্চিমবঙ্গের মানুষ কি বঙ্গভঙ্গের বিরোধী ছিল। তারা বঙ্গভঙ্গ চায় নাই, তারা চায় না যে দুই বাংলা আলাদা হোক। তখন তারা বঙ্গভঙ্গের বিপরীতে তারা তখন কি করলো? আন্দোলন করা শুরু করলো। রবি ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবিতাটা লিখলেন 25 লাইনের, যে কবিতার প্রথম 10 লাইন আমাদের জাতীয় সঙ্গীত।
তার মানে আমার সোনার বাংলা কবিতাটা বঙ্গভঙ্গের কারণে উনি লিখছিলেন। এরপরে আরো আমাদের আন্দোলন শুরু হইল। তাহলে বঙ্গভঙ্গের পর আমাদের যেই মেইন আন্দোলনটা হইল, সেই আন্দোলনটার নাম কি বলছে বলো দেখি, কি হতে পারে বলো দেখি, কি হবে? এই আশা বিনতে রফিকুল অসহযোগ আন্দোলনের পরে হয়েছে। অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী করছে পুরা ভারতে, যে আমরা ব্রিটিশকে কোনো সহযোগিতা করব না, সরকারকে কোনো সহযোগিতা করব না, স্কুলে যাব না, অফিসে যাব না, বলে বাস চলবে না, রেলগাড়ি চলবে না, গাড়ি চলবে না। অসহযোগ আন্দোলন প্রত্যেকটা দেখবা আমাদের যখন কোনো এরকম অভ্যুত্থান হয় বা আন্দোলন হয়, একটা এই আন্দোলন থাকে। অসহযোগ আন্দোলনটা কমন একটা আন্দোলন। আমাদের গত জুলাইতে কিন্তু আমরা এই আন্দোলন দেখছিলাম, অসহযোগ আন্দোলন। দেখো যারা বলে সি মেবি, কে বলে অসহযোগ আন্দোলন, এটা না, অসহযোগ আন্দোলন না, কি স্বদেশী আন্দোলন। 1906 সালে স্বদেশী আন্দোলন হয়। জানো স্বদেশী আন্দোলনের মেইন কি ছিল? স্বদেশী, নিজ দেশকে নিয়ে আন্দোলন। তার মানে স্বদেশী, আমরা দেশীয় পণ্য ব্যবহার করব, বিলেতি পণ্য বয়কট করব। এটাই ছিল স্বদেশী আন্দোলনের মূল, যে আমি বিলেতি মানে কি, ব্রিটিশ পণ্য বয়কট করব, আমি ব্রিটিশ পণ্য ব্যবহার করব না, আমি আমার দেশি পণ্য ব্যবহার করব। এটাই ছিল স্বদেশী আন্দোলনের মূল 1906 সালে। ঠিক আছে, তাহলে কি ছিল? বিদেশি, বিলেতি পণ্য লিখলাম, বিলেতি পণ্য বয়কট। এই যে আমরা এখন ইসরায়েলি পণ্য বয়কট করতেছি না, এখানে কি ছিল? বিলেতি পণ্য বয়কট, দেশীয় পণ্য ব্যবহার, দেশীয় পণ্য ব্যবহার। তাহলে কি হবে? স্বদেশী আন্দোলন হবে। হ্যাঁ এই তো দেশি পণ্য ব্যবহার, এই তো গুড। তাহলে কি হবে? স্বদেশী আন্দোলন দেখাইছি আমি। ঠিক আছে, অসহযোগ আন্দোলন না। হ্যাঁ অসহযোগ আন্দোলন না, অসহযোগ আন্দোলন এর পরে গিয়ে হয়েছে। হ্যাঁ অসহযোগ আন্দোলন পরে গিয়ে হয়েছে, মহাত্মা গান্ধী করছিল, নন কোঅপারেশন মুভমেন্ট বলি আমরা ইংলিশে। দেখো চরমপত্র কি? এটা একটা মুক্তিযুদ্ধের প্রশ্ন। আমরা জানি এই চরমপত্র কে পাঠ করতেন? এম আর আক্তার মুকুল। আর এটা প্রকাশ হইতো, ও এটাই তো চাইছে, ও এটাই তো চাইছে, বলো কোত্থেকে প্রকাশ হইতো সেটাই বলো। সেটা আমি লিখতে গেছিলাম, বাট এটাই অপশনে আছে। বলো কি হবে অ্যান্সার? তাহলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান চরমপত্র, আরেকটা ছিল জল্লাদের দরবারে, বাট এটা বেশি খুব চলতো। এবং এটা কে পাঠ করতো? এম আর আক্তার মুকুল। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এটা প্রচার হইতো। এই দুইটা প্রশ্নই চরমপত্র নিয়ে পরীক্ষায় আসে। ওকে, তারপরে কি বলছে? বেঙ্গল প্যাক্ট কি? ব্রিটিশ শাসনে। বলো বেঙ্গল প্যাক্ট কি? বলো বেঙ্গল প্যাক্ট কি? বলো বেঙ্গল প্যাক্ট কি? একটা চুক্তির একটা দল, কারখানার নাম বিশ্ববিদ্যালয়। এবং এই বেঙ্গল প্যাক্ট চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। উনি হিন্দু আর মুসলমানদের মধ্যে একটা ভালো সম্পর্কের জন্য হচ্ছে গিয়ে এই চুক্তিটা করেন। ঠিক আছে, কারণ উনি দেখছেন যে 5 সালের পর আমাদের হিন্দু মুসলিমের মধ্যে যে বৈষম্যটা শুরু হয়েছে, যে ঝামেলাটা শুরু হয়েছিল, তিনি চাইছেন যে না, আমরা যেন হিন্দু মুসলমান যেন আমরা এক থাকি, ঐক্য থাকি। সো তখন তিনি এই চুক্তিটা করছিলেন, যে যাতে হিন্দু আর মুসলিম যেন কি পাশাপাশি কি একসাথে থাকতে পারে। কিন্তু উনি মারা যাওয়ার পরই ভাঙ্গন ধরে গেল আবার হিন্দু মুসলিমদের মধ্যে। ঠিক আছে, এই চুক্তিটা করা হয়েছিল 1923 সালে। 23 সালে না? 23 সালই তো, হ্যাঁ 23 সালে। ওকে, তাহলে বেঙ্গল প্যাক্ট কি হবে? একটা চুক্তি 1923 সালে করা হয়েছিল হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য। চিত্তরঞ্জন দাস অনেক চেষ্টা করছিলেন যে হিন্দু মুসলিমদের মধ্যে যেন সম্প্রীতি বজায় থাকে, কিন্তু উনি মারা যাওয়ার পর, উনি যেন 25 সালে মারা গেলেন,
মারা যাওয়ার লগে লগেই এই চুক্তি আর কোনো খাটে না, তারপর আবারও সেই হিন্দু মুসলিমদের মধ্যে আবার ঝামেলা লেগে গেল আর কি। ঠিক আছে, তাহলে চুক্তি 1923 সাল, বেঙ্গল প্যাক্ট। এবার আসি টেরাকোটা কি। চিত্রকর্ম থেকে আমরা জানি যে টেরাকোটা টাইলস আছে, হ্যাঁ তুমি দেখবা যে খুব সুন্দর লাগে, জানো টেরাকোটার যখন তুমি দেখবা কোনো কিছু, হ্যাঁ আর্ট, তখন খুবই ভালো লাগে দেখতে। বলো কি হইতে পারে, টেরাকোটা কি বলো? দেখো গন্ডগোল লাগতে পারে মাটির ফলক আর পোড়া মাটির ফলকে। বুঝতে পারতেছো যে মাটির কোনো ফলক দিয়ে এগুলো বানানো হয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা সেটা হচ্ছে কি, আমরা আসলে মাটিটাকে পুড়ায় তারপর আমরা এটাকে বানাই। সো তাহলে কি হবে, পোড়া মাটির ফলক হবে অ্যান্সার। টেরাকোটা পোড়া মাটির ফলক হবে অ্যান্সার। হ্যাঁ 28 বি অনেকে অ্যান্সার করছে, মাটির ফলক না পোড়া মাটির ফলক হবে। যে করছে আয়শা জিন্নাত বলছে মাটির ফলক না। দেখো দেখো একটু কিন্তু কালারটা দেখো একটু ভিন্ন, কারণ মাটিটাকে পুড়াইছে, পুরানোর পর এগুলো বানানো হয়েছে। তাহলে কি হবে, পোড়া মাটির ফলক, মাটিটাকে পুরানো হয়। আমাদের বাঘা মসজিদও কিন্তু এই টেরাকোটার জন্য বিখ্যাত। বাঘা মসজিদও টেরাকোটার জন্য বিখ্যাত। এবার আসো তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়। দেখো প্রতিটা বছরে দেখা গেছে যে জিএসটিতে নদ নদী থেকে একটা আসে এবং স্পেশালি আসে দেখা গেছে যে নদ নদীর উৎপত্তি স্থল। বলো কি হবে, মানস সরোবর হ্রদ হতে ব্রহ্মপুত্র। খাগড়াছড়ি থেকে আমরা একটু আগে পড়লাম কি, হালদা নদী। আসামের লুসাই বা আসামে যদি বলি তাহলে হবে মেঘনা। মিজোরামের লুসাই বললে কর্ণফুলী, তাহলে এটাও বাদ। তাহলে বাকি রইল কি, মিজোরাম কি বললাম আমরা, কর্ণফুলী, মিজোরামের লুসাই পাহাড় থেকে। তাহলে বাকি রইল কি, আয়েশা জিন্নাতের অ্যান্সার ভুল হচ্ছে কেন। আসামের লুসাই পাহাড় থেকে মেঘনা নদী, মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী, তিস্তা এখান থেকে জানো, এখানে সিকিম। আর তুমি যেটা বললা লুসাই, মিজোরামের লুসাই এখানে, আসামের লুসাই এখানে, তার মানে এগুলো বাদ। তাহলে এই দেখো সিকিম, এখান থেকে তিস্তা নদী আসছে বাংলাদেশের নীলফামারীতে ঢুকছে, তিস্তা নদীর উৎপত্তি স্থলের ছবিও আছে আমার কাছে। আমি গেছিলাম সিকিমের, যেখান থেকে তিস্তা নদীটা উৎপত্তি হয়েছে আর কি। খুবই সুন্দর ওই জায়গাটা, খুবই সুন্দর। তাহলে কি হবে অ্যান্সার, সিকিমের পর্বত থেকে। ঠিক আছে, সিকিমের পর্বত থেকে আরেকটা হয়েছে জানো, সিকিমের পর্বত থেকে আরেকটা আছে, করতোয়া নদীও হয়েছে। তাহলে এটা কি, তিস্তা। ওকে, জিডিপিতে কোনটি অন্তর্ভুক্ত বাংলাদেশের অর্থনীতি। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তার মানে ডোমেস্টিক প্রোডাক্ট, তার মানে আমরা যেটা বাংলাদেশ থেকে যেটা আমরা রপ্তানি করতেছি, ওখান থেকে তো আমরা আয় করতেছি, তার মানে ওই জিনিসটা আমাদের বাংলাদেশে হচ্ছে ডোমেস্টিক, আমাদের এই ভূখণ্ডে আমাদের প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে। তার মানে কি হইতে পারে বলো, বলেই ফেলছি। ওয়ালাইকুম আসসালাম নাহিদুল হাসান, ও আমাদের নাহিদ ভাইয়া। এই নাহিদ ভাইয়া, তোমার না ক্লাস নেওয়ার কথা ছিল আমাদের প্ল্যান বিতে, কি হবে বলো। গ্রস ডোমেস্টিক তার মানে কি, এই যে আমাদের দেশে যে জিনিসটা আমাদের উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা ধরি জিডিপিতে। জিএনপিতে বাইরেরটা সব অ্যাড হয়, যে আমাদের যে বাইরে যারা আছে, যারা কাজ করে বাংলাদেশি, যারা রেমিটেন্স পাঠায়, সেটাও আমাদের যোগ হচ্ছে জিএনপিতে। কিন্তু আমার জিডিপিতে আমাদের এই ডোমেস্টিক, আমাদের অভ্যন্তরীণ যে এখানে উৎপন্ন হচ্ছে, তার মানে কি হবে দেখো, রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত অর্থ। এই যে রপ্তানিকৃত পণ্য, আমাদের এখানে তো জিনিসটা পণ্যটা তৈরি হচ্ছে, তারপর আমরা বাইরের দেশে পাঠাচ্ছি রপ্তানির জন্য। কোন দেশের নাগরিকদের ডাচ বলা হয় বলো, কোন দেশের নাগরিকদের ডাচ বলা হয়। আমরা ইউরোপীয় যখন আমরা দেখলাম
ব্রিটিশ শাসন পড়ার আগে আমরা দেখছি যে আমাদের এই ভারতবর্ষে কে কে আসছে, তাই না? আমরা পড়ছি এটা কে কে আসছে। চলো আমরা জানি প্রথমে কি আসছিল, পর্তুগিজ। বলো পর্তুগিজ কোন দেশের নাগরিক? সুই, তোমাদের CR7, হ্যাঁ সুই বেটা কোন দেশের বলো? তোমাদের তো দ্য ফেভারিট প্লেয়ার তোমাদের সুই। পর্তুগিজ কোন দেশের নাগরিক? পর্তুগাল। 2 নম্বরে কারা আসছে? ওলন্দাজ। ওম্মা এরা আবার কারা? হ্যাঁ ওলন্দাজ অথবা কি ডাচ। তারা কোন দেশের নাগরিক? নেদারল্যান্ডের নাগরিক। 3 নম্বরে আসছে ডেনমার্ক। কোন দেশের নাগরিক? ডেনমার্কের নাগরিক। ড্যানিশ, তুমি আমি আর ড্যানিশ, ঠিক আছে ডেনমার্ক। 4 নম্বরে কে আসছিল? শয়তানগুলা, তার মানে কি ইংরেজ। এরা কোন দেশের নাগরিক? ব্রিটিশ, ব্রিটেন, তাই না? 5 নম্বরে আসছিল ফরাসি, কোন দেশের নাগরিক? ফ্রান্স। আমি বলছি কি ওলন্দাজ বা ডাচ বলা হয় কাকে? তাহলে কি নেদারল্যান্ডের বাসিন্দা। ওকে, তাহলে কি হবে অ্যান্সারটা? ডেনমার্ক। এই আশা বিনতে রফিকুল, এবার দেখো তুমি এবার এটা দেখে অ্যান্সার করো, অ্যান্সার দাও তুমি আমাকে, বলো যে ডেনমার্ক হবে? হবে না, দেখো ডেনমার্ক বলা হয় তাদেরকে, বা ড্যানিশ বলি আমরা, ড্যানিশ বলি, ড্যানিশ কন্ডেন্স মিল্ক, সেই ড্যানিশ, ঠিক আছে ড্যানিশ। ওলন্দাজ বা ডাচ নেদারল্যান্ডের বা হল্যান্ডের বাসিন্দা, নেদারল্যান্ড বা হল্যান্ডের বাসিন্দাকে বলা হয় ডাচ পিপল। ভুল করবা না, এখন তুমি অ্যান্সার করতে পারবা, আমি তোমাকে লিখে দিছি। আশা বিনতে রফিকুল তুমি আবার অ্যান্সারটা দাও, কি হবে অ্যান্সার? তাহলে কি হবে? নেদারল্যান্ড হবে, ডেনমার্ক হবে না। আমি তো ডাচ বলছি। হ্যাঁ হ্যাঁ, এটা আবার সাজু। এই সাজু, জানি তোমার নাম জানি কি, তুমি অনেকদিন পর তোমাকে দেখতেছি, আমাদের বি ইউনিটের স্টুডেন্ট। বাঙালি আর যা ভাবে ভারত ভাবে আগামীকাল, বুঝছো? আমরা কিন্তু যা ভাবি, আমরা কিন্তু বাঙালিরা কিন্তু মানে আগেকার সময় যখন সবসময় বলা হতো যে আমাদেরকে সবসময় আগায় রাখতো বাঙালিদেরকে, বাঙালি আর যেটা ভাবে সেটা আমরা আগে ভাইবা ফেলছি, তারপরে ইন্ডিয়ানরা ভাবে আর কি, এটাই মিন করছে। এটা একটা বিখ্যাত উক্তি, বলো কার? হ্যাঁ শাম্মী, এত মনে পড়ছে শাম্মী, হ্যাঁ সাজু বলো। সাজুর নাম শাম্মী। এই যে লিসা আক্তার বলছে ঘ, কোনটার জন্য? পাশে এই লেখো প্রশ্নের এটা লেখো, তাহলে বুঝতে পারবো তোমার ঠিক অ্যান্সার করছো কিনা। হ্যাঁ দেখো কি হবে অ্যান্সারটা, 32-এর কি হবে বলো? এটা নাও পড়তে পারো, এটা আমি পড়াই নাই। যে বাঙালিয়া যা ভাবে ভারত ভাবে আগামীকাল, এটা ন্যাশনালে প্রশ্ন আসছিল এটা একবার, ঠিক আছে? এটা হবে হচ্ছে কি গোখেলে, কৃষ্ণ গোপাল গোখেলে উনি এই কথাটা বলছিলেন। মানে আমাদেরকে বাঙালিকে উনি আগায় রাখছেন, ঠিক আছে? যে আমরা আজকে ভাবতেছি, ইন্ডিয়ার আগামীকাল সেটা ভাবে, মানে আমরা আগায় আসছি সেই হিসেবে আর কি বাঙালিরা, ঠিক আছে? নেহেরু না, নদী নেহেরু না, নেহেরু এটা বলে না, কে বলছে? গোখেলে, ঠিক আছে? কৃষ্ণ গোপাল গোখেলে বলছে। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? এটা ব্যাংক থেকেও বলতে পারো, অর্থনীতি থেকেও বলতে পারো। প্রশ্ন তোমাদেরকে আরো পড়ানো হবে মৌলিক বিষয়, তোমাদের মাহিম ভাইয়া নিবে মৌলিক বিষয়ের ক্লাসটা, ও ভালো পারে মৌলিক বিষয়। কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? আমরা জানি নোট প্রচলন করে, ঋণটাকেও নিয়ন্ত্রণ করে, নিকাশ ঘরও পরিচালনা করে। আমরা কিন্তু নিকাশ ঘর বলতে আমরা কেন্দ্রীয় ঘরকেই বুঝাই, নিকাশ ঘরকে আমরা ক্লিয়ার হাউস বলে, এটাকে কেন্দ্রীয় ব্যাংকে আমরা বুঝাই। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা নাম নিকাশ ঘর। তাহলে বাকি রইল কি? এই যে ধরো তুমি ঋণ, তুমি বলো আমি লোন নিব, আমি গাড়ি কিনবো, আমি বিবাহ করিব, আমি লোন নিব, আমি বাড়ি বানাবো, আমি লোন করব। তুমি কি বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক, আমাদের কি, আমাদের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, বিবি। হ্যাঁ আমরা কি বাংলাদেশ ব্যাংকের কাছে যাই? আমরা কোথায় যাই? হয় প্রাইভেট ব্যাংকের কাছে যাই, নাহলে সরকারি যে ব্যাংকগুলো আছে আমাদের 6টা, সেখানে গিয়ে আমরা হাজির হই যে ভাই আমাকে ঋণ দেন, লোন দেন, আমি বাড়ি কিনবো, আমি কার লোন, এখন কার লোনও দেয়, গাড়ি কিনবো। তার মানে তুমি বাংলাদেশ ব্যাংকের কাছে যাও না, আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে যাই না, আমরা যাই
যে আমাদের বাকি যে ব্যাংকগুলো আছে যেগুলো বাংলাদেশ ব্যাংকেরই আন্ডারে সেখানে আমরা যাই। তার মানে কি হবে, ব্যক্তিগত পর্যায়ে ঋণ দেয় না কেন্দ্রীয় ব্যাংক, এগুলো বাকি অন্য তফসিলি ব্যাংকগুলো আমাদেরকে ঋণ দেয়। তুমি নিজেই দেখো, তুমি যে ঋণ চাওয়ার জন্য তুমি কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে যাবা না, যে বলবা না যে ভাই আমাকে ঋণ দেন। তুমি যাবা সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক অথবা যে বিভিন্ন যে প্রাইভেট ব্যাংকগুলো আছে তুমি সেখানে গিয়ে লোন চাবা, তাই না? আচ্ছা, এবার দ্য ওয়েলথ অফ নেশনস বইটি লিখেছেন, গ্রন্থ পরিচিতি থেকে প্রশ্ন একটা আসে, হ্যাঁ, জিএসটিতে। বলো এটা কে লিখছে? দ্য ওয়েলথ অফ নেশনস কে লিখছে? বলো বইটা কে লিখছে? আন্দাজে বললে কোনোদিন হয় না। বলো কে লিখছে এটা, দ্য ওয়েলথ অফ নেশনস? অনিমা রায় বলছে 34-এর এ। ওকে, দেখি আর কে অ্যান্সার করে, দেখি এটাকে। তাহলে কি হবে অ্যান্সারটা? ঠিকই বলছো, অ্যাডাম স্মিথ হবে অ্যান্সার। দ্য ওয়েলথ অফ নেশনস কে লিখছে এটা? আমার অ্যাডাম স্মিথ লিখছে। নিচের কোনটি রাষ্ট্রের বৈশিষ্ট্য নয়? আচ্ছা, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বই আমরা পড়ছি, সেটা হচ্ছে কি এ ওয়ার্ল্ড অফ 3.0, দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য, এগুলা লিখছেন। তারপরে হচ্ছে গিয়ে অমর্ত্য সেন কি লিখছেন? দ্য আইডিয়া অফ জাস্টিস, এটা ইম্পর্টেন্ট একটা বই, হ্যাঁ। তারপর চলে আসি আমরা, নিচের কোনটি রাষ্ট্রের বৈশিষ্ট্য নয়? একটা রাষ্ট্র, একটা তুমি যে এই যে আমাদের আমাদের দেশটাকে আমি কখন বলবো আমি রাষ্ট্র? আমরা জানি রাষ্ট্রের 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। সবার আগে নির্দিষ্ট ভূখণ্ড, তারপরে কি নির্দিষ্ট ভূখণ্ড, তারপর থাকতে হবে জনসংখ্যা, সেটা কম বেশি হোক, ভূখণ্ড তাই কম বেশি হোক, ছোট হোক বড় হোক কোনো সমস্যা নাই। জনসংখ্যা তাই কম হোক বেশি হোক কোনো সমস্যা না। বাংলাদেশে 17 কোটি মানুষ বসবাস করে, মালদ্বীপে বসবাস করে 2 থেকে 3 লাখ মানুষ। আমাদের বিসিএসে ফর্ম ফিল আপ হয় 2 থেকে 3 লাখ। তাহলে বলে যে মালদ্বীপের জনসংখ্যার থেকেও বেশি মানুষ বিসিএসে অ্যাপ্লাই করছে, বুঝছো? এরকম কথা আসে সামনে যখন বিসিএসে যখন অ্যাপ্লাই সব আসে, এত এত অ্যাপ্লাই করে মানুষজন, ঠিক আছে? জনসংখ্যা তার মানে কম হইলেও হবে বেশি হইলেও হবে, কোনো সমস্যা নাই। তারপর একটা থাকবে সরকার থাকা লাগবে, তাই না? দেশকে চালাবে। 4 নম্বরে সার্বভৌমত্ব, যেটা হচ্ছে কি সবচেয়ে মেইন, তাই না? একটা রাষ্ট্রের অদৃশ্য উপাদান কিন্তু, তাই না? এটা দেখা যায় না, বাকিগুলো দেখা যাচ্ছে। তাহলে কি হবে অ্যান্সার? অলরেডি সবাই বলে ফেলছে, এটা জানে সবাই, এটা কমন, এটা ইজি প্রশ্ন। এটা 8, 9, 11, 12 সবাই পারে এটা, সবাই এই রাষ্ট্র নিয়ে পড়ার সময় এই পয়েন্টগুলো পড়ে, ঠিক আছে? তাহলে এটা সবাই পারছে, আমলাতন্ত্র। এবার আসি, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? আইনসভা বা পার্লামেন্ট থেকে প্রশ্ন আসছে, আমরা এটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে পড়ছিলাম। বলো এটা কি হবে? আশা বিনতে রফিকুলের ভুল কেন হচ্ছে? হোয়াই সরকার? আমার 4টা পয়েন্ট লাগবে। দেখো, তুমি একটা দেশকে একটা রাষ্ট্র কেন বলবা, স্টেট কেন বলবা? আমার একটা জায়গা থাকা লাগবে, একটা জায়গার মধ্যে তো মানুষ থাকা লাগবে না। তুমি দেশ তুমি তুমি দেশ চালাবা কাকে দিয়া, তাই না? বা কাকে নিয়ে তুমি করবা? তার মানে থাকতে হবে কি আমার জনসংখ্যা। দেন এই জনসংখ্যা থাকলো, এখন দেশকে কে চালায়? এই যে আমাদের বাংলাদেশকে চালায় সরকার চালাচ্ছে, তাহলে সরকার থাকা লাগবে। তারপর কি সার্বভৌমত্ব বা সোভারেন্টি থাকা লাগবে, যে আমাদের উপর কেউ হস্তক্ষেপ করবে না, তাহলে তো হইলো না, তাই না? একটা স্বাধীন রাষ্ট্র। তাহলে এই পয়েন্ট থাকলে তুমি একটা দেশকে তুমি রাষ্ট্র বলতে পারবা, ঠিক আছে? সরকার থাকতেই হবে তোমার। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? দেখো, আইনসভার নাম কংগ্রেস, আর উচ্চকক্ষের নাম এই যে যুক্তরাষ্ট্রের এই ওদের দ্বিকক্ষ বিশিষ্ট,
তাহলে উচ্চ কক্ষের নাম সিনেট আর নিম্ন কক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, এবং সিনেটে আমরা জানি যে সব মিলে 100 জন আমাদের সিনেটের মেম্বার। কতজন? 100 জন মেম্বার সিনেটে। ওকে, তাহলে কি হবে অ্যান্সারটা? দাগাই নেই, কংগ্রেস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কবে চালু হয়? ব্রিটিশ আমলের প্রশ্ন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করছে কে সেটা আগে আমরা জানি, লর্ড কর্নওয়ালিস। কবে? 1793। আর যদি বলা হয় এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কবে বাতিল হয়েছে, বাতিল হয়েছে 1950 সালে। 1950 সালে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে কি হবে? 1793, তাই না? পেয়ে গেছি আনসার। সংবিধানের কততম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা হয়েছে? আমি রাখা বলছি। দেখো এই প্রশ্নটা এই 24 ব্যাচের বিভিন্ন অ্যাডমিশনে অনেকবার করে আসছে, কারণ আমরা জানি যে এটা নিয়েই তো আমরা জানি যে এখন নাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই কারণে দেখা যাচ্ছে আওয়ামী লীগ গত 15 বছর ধরে মানে গিনায় বিনায় আওয়ামী লীগই আসছে। আমি এগুলো নিয়ে অনেক ক্লাসে বলছি কথা, হ্যাঁ, কারণ আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ 15তম সংশোধনের মাধ্যমে বাতিল করছে। বাট আমাকে বলছে যে চালু করছিলাম আমরা কবে, কোন সংশোধনীতে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু রাখছি সেটা বলছে। তোমাদের 13 আর 15 নিয়ে গন্ডগোল লাগবে, দেখো 13 আর 15 নিয়ে গন্ডগোল লাগবে। দেখো সবাই ভুল করছো। দেখো আমি বলছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা হয়েছে মানে চালু করা হয়েছে, বাতিল করছি 15তম সংশোধনীতে। আওয়ামী লীগ আইসা 11 সালে 9 আসলো, 11 সালে আইসা বললো কি বাতিল করে দিল 15তম সংশোধনীতে। বাতিল করছি আমরা 15তম সংশোধনীতে, তার মানে আগে চালু হয়েছে। তার মানে আগে চালু হয়েছে কবে বলো? এখন ভুল করা উচিত না। অলোক মণ্ডল বলছে 13। তাহলে কি হবে? 13তম সংশোধনী, আনলাকি 13। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসতেছে। এই যে এবারও মনে হয় আরইউ নাকি কেউতে আসছে, আরইউ বা কেউতে আসছে, তারপরে ঢাকা ভার্সিটির ওই সময় কোন একটা পরীক্ষার মধ্যে আসছে। এটা কমন প্রশ্ন হয়ে গেছে, কারণ আমরা জানি যে এখন আমরা এটাকে আবার নিয়ে আসবো, এটাকে আমরা আবার নিয়ে আসবো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা, কেয়ারটেকার গভর্নমেন্ট। এটাই আনা দরকার, এটাই আনা দরকার। তাহলে বাতিল হয়েছে 15তম সংশোধনীতে, আওয়ামী লীগ এসে বাতিল করছে, 13তমতে চালু করা হয়েছে। এটা ভুল করো না, এটা ভুল করো না, এটাও দেখবো সামনে কোনো না কোনো পরীক্ষায় আসবে। তাহলে 13তমতে আমরা চালু করছি, 15তমতে আইসা বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে বাতিল করছিল। ঢাকাতে আসছিল বললাম না, এই বছর অনেকগুলো পরীক্ষাতে আসছে। তক্ষশিলা কোথায় অবস্থিত? এটা আরইউতে এবার আসছে। আমি বলছিলাম যে বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত, বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত। তুমি খেয়াল করে দেখবা যে এখন পাকিস্তান নিয়ে প্রশ্ন অনেক আসে। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত, বলো কি হবে অ্যান্সার? তাহলে কি হবে? তাহলে কি হবে? পাকিস্তান হবে অ্যান্সার। এখন পাকিস্তান নিয়ে খুব প্রশ্ন আসে, তুমি খেয়াল করে দেখছো? হ্যাঁ, একটা না একটা প্রশ্ন পাকিস্তান রিলেটেড প্রশ্ন আসতেছে। ঢাকা ভার্সিটি থেকে শুরু করে গত আরইউ পর্যন্ত পাকিস্তান নিয়ে প্রশ্ন কিন্তু অনেক অনেক জায়গায় আসছে। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় বলো? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়?
নেপালে? আয় হায়, কি বললা? পানিপথ? ও তুমি ওটা বললা নেপালে, এটা? না না না, এটা নেপাল না, এটা পাকিস্তান হবে। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত পাকিস্তান কই গেল? আচ্ছা, নেপালে হচ্ছে গিয়ে জানো কোথায়? লুম্বিনী। লুম্বিনী নেপালে হচ্ছে গিয়ে লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান। এবার আসি পানিপথের প্রথম যুদ্ধ। আমরা জানি পানিপথ ভারতের হরিয়ানা রাজ্যে, দিল্লি থেকে একটু দূরে, এটা একটা জায়গা। আমরা জানি এই পানিপথে 3টা যুদ্ধ হয়েছে। তাহলে এলাকাটার নামই পানিপথ। আমরা ভাইবো না যে এখানে ওই পথের মধ্যে অনেক পানি তাই পানিপথ, জায়গাটার নামই পানিপথ। হ্যাঁ, এই পানিপথে আমরা 3টা যুদ্ধ দেখছি, ঠিক আছে? একটা 1526, 1556, 1761, 3টাই পানিপথের প্রান্তরে হয়েছে। 1761 না তৃতীয় যুদ্ধ? হ্যাঁ, তাহলে 1526, দেখো 1526-এ আমরা জানি যে এই পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে হারায়া ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে। তার মানে প্রশ্ন যদি আসে যে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে কোন যুদ্ধের মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধে। এবং এই যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়। এই যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়। কামান ব্যবহৃত হয়। দ্বিতীয় যুদ্ধে হিমুকে হারাইছে হচ্ছে গিয়ে তোমার আকবর, ঠিক আছে? হিমুকে হারাইছে আকবর। আর এখানে হচ্ছে গিয়ে মারাঠা বনাম আহমেদ শাহ আবদালি, এখানেও আহমেদ শাহ আবদালি এখানে জিতে। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে এই যুদ্ধে বাবর কি তোমার হচ্ছে গিয়ে ইব্রাহিম লোদিকে হারায়া ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, ঠিক আছে? তাহলে কি হবে? 1526। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম। এখানে প্রথম লেখছিলে বুঝতে পারছো, পানিপথের প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ওকে, তাহলে কি অ্যান্সার সি 1526। যদি বলতো দ্বিতীয় তাহলে এটা হইতো, আর তৃতীয় এটা, ঠিক আছে? এটা বেশি আসে না, এটাই আসে। কারণ বুঝতে পারছো, কারণ এটা হারাই তো আমরা দেখলাম যে বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, তো এটাই পরীক্ষায় আসে। আচ্ছা, এবার আসো, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? বাংলার, আমাদের এই বাংলার। এবং সাথে সাথে বলবা যে এই স্বাধীন রাজার রাজধানী কোথায় ছিল, বলবা। দেখো কি হবে, বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন রাজা শশাঙ্ক। তাহলে বুঝতেই পারতেছো অ্যান্সারটা কি হবে? রাজা শশাঙ্ক। বলো এবার আরেকটা প্রশ্ন বলছি যে এই রাজা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? এটাও পরীক্ষার প্রশ্নটা আসে। তাহলে আমরা আরেকটা প্রশ্ন পড়ে ফেলি যে রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এবং এই কর্ণ সুবর্ণ, আরেকটা প্রশ্ন আসে, দেখো একটা থেকে আরেকটা। কর্ণ সুবর্ণের মানে বর্তমান কোথায়? মুর্শিদাবাদে পড়ছে জায়গাটা। আমার এই জায়গাটা মিস হয়ে গেছে, মুর্শিদাবাদ জেলায় পড়ছে। আবার কইও না যে মুর্শিদাবাদ কোথায়, ভারতের। যাও, সবই লিখা দিলাম। যাও, প্রশ্ন আসে কর্ণ সুবর্ণ বর্তমানে কোথায় পড়ছে? মুর্শিদাবাদে পড়ছে। এবং এই যে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। ওকে,
মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি কে প্রবর্তন করেন? প্রাচীন ইতিহাস, আমাদের যে দিল্লি সালতানাত, দিল্লিতে যে সুলতানরা শাসন করছিলেন তারাই এই যে একজন করছেন এই মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি। আমি পড়াইছিলাম ক্লাসে, বলো কি হবে? কর্ণ সুবর্ণ, সুবর্ণপুর না কিন্তু আবার। মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করে কে? বলো কি হবে? তার এটা তো সিনেমাও বানাইছে মনে হয়, বলো। রণবীর সিং। কি হইতে পারে বলো? উদয় মণ্ডল, অলোক মণ্ডল, তোমার থেকে দুই ভাই। ইলতুৎমিশ না, ইলতুৎমিশ মুদ্রা প্রচলন করছেন, তাহলে বাদ। তাহলে কি হবে অ্যান্সার? আলাউদ্দিন খলজি। আমি যে বললাম না সিনেমা বানাইছে, সিনেমা বানাইছে, খিলজি খিলজি খলজি একই কথা, কোনো সমস্যা নাই। তাহলে কি হবে? আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ না, আলাউদ্দিন খলজি। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সংবিধান থেকে কোশ্চেনটা বানাইছি, দেখো নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? যেসব প্রতিষ্ঠানের কথা সংবিধানে বলা আছে আমরা ওই প্রতিষ্ঠানকে বলি সাংবিধানিক প্রতিষ্ঠান। বলো কি হবে? ইলতুৎমিশ না, ইলতুৎমিশ না। ও তোমার দুই ভাই না, এই জন্য মিল আছে নাম, অলোক মণ্ডল, উদয় মণ্ডল। তোমরা তো আমাদের দুইজনই তো আমাদের স্টুডেন্ট মনে হয় নাকি? বলো কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের? নয় বলছি না, বলি না কিন্তু, আমি বলছি কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান। একটাই আমি বুঝতে পারতেছি, হ্যাঁ এটা আমরা সংবিধানে এই নামটা পড়ছি, এবং প্রতিষ্ঠানের যিনি হেড তিনিও কিন্তু অ্যাটর্নি জেনারেল। আমাদের এখন বর্তমানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ঠিক আছে, সরকারি পক্ষের কি প্রধান আইনজীবী। তাহলে কি হবে? অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা একটা গুরুত্বপূর্ণ। ফরাজি আন্দোলনের প্রবর্তক কে? বলো। এরপর এটাও বলবা যে ফরাজি আন্দোলন উনি মারা যাওয়ার পর কে হাল ধরেন, সেটাও বলবা। তাহলে কি হবে? ফরাজি আন্দোলনের প্রবর্তক কে বা প্রবর্তন কে করেন? আমরা জানি হাজী শরীয়তুল্লাহ, তাই না? উনি এই আন্দোলনের প্রবর্তক। তারপর আমরা জানি যে উনি মারা যাওয়ার পর তার ছেলে দুদু মিয়া এটাকে নিয়ে গেছেন নাগায়া। এবং আমরা জানি যে দুদু মিয়ার একটা উক্তি ছিল, জমি থেকে খাজনা দেওয়া আল্লাহর আইনের পরিপন্থী। এটা কে বলছিলেন? দুদু মিয়া বলছিলেন। সো এটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইয়েস, সবাই এটা ঠিকই বলছে। বাহ, এটা কারো ভুল হয় নাই, হাজী শরীয়তুল্লাহ নিয়ে কারো ভুল হয় নাই। আচ্ছা বলো, তিতুমিরের আরেক নাম কি? বলো তিতুমিরের আরেক নাম, মানে প্রকৃত নাম কি? এটা তো তার একটা ছদ্মনাম। তার প্রকৃত নাম মীর নিসার আলী। নারিকেল বাড়িয়ায় কি বাঁশের কেল্লা নির্মাণ করেন 1831 সালে, যেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, তাই না, ব্রিটিশদের গলার আঘাতে। বাংলাদেশের কোন জেলায় চা উৎপাদিত হয় না? চা নিয়ে এবার আরিউতে প্রশ্ন আসছিল, কোন জেলায় চা বাগান বেশি। তাই আমি একটু দিলাম, দেখি এটাও একটা এমইউতে আসছিল, চা নিয়ে আসছিল প্রশ্ন, তাই জন্য বললাম। আমরা জানি আমাদের এখন বর্তমানে চা বাগান 169টা কিন্তু, হ্যাঁ, লাস্ট হচ্ছে গিয়ে খাগড়াছড়ি। বলো কি হবে অ্যান্সারটা? আমাদের সিলেটে হয়, আমাদের মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান, তাই না? চা বাগান সবচেয়ে বেশি। পঞ্চগড়ে আমাদের কি বলে আমার ফ্ল্যাট চা বাগান আছে, ঠিক আছে। তাহলে কি হবে অ্যান্সারটা? জামালপুরে আমাদের কোনো চা উৎপাদিত হয় না, মানে আমাদের সমভূমিতে সমতলে আমাদের চা বাগান কিন্তু পঞ্চগড়ের দিকে, ঠিক আছে। তাহলে সিলেটে হয়, পঞ্চগড়ে হয়, মৌলভীবাজারে হয়, তাহলে কোথায় হয় না? জামালপুরে হয় না। এটা ইজি প্রশ্ন, এটা ইজি প্রশ্ন। ব্রিসাইল কি?
বলো। বিশাল 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 ময়না পাখি, বলো ময়না পাখিরা, তোমাদের কার কার ময়না পাখি আছে না উইরা গেছে বলো, কার কার ময়না পাখি আছে না উইরা গেছে বলো। হ্যাঁ, অনেকের তো দেখা গেছে যে পরীক্ষার মধ্যেই ময়না পাখি উইরা গেছে, উড়াল দিছে। দেখো কি হবে, বিশাল কি, কেন আমি ময়না পাখি বললাম বলো তো দেখি। গম হচ্ছে গিয়ে বলাকা দোয়েল, দোয়েল পাখি। আর বেশি নাই, আমাদের 50টা প্রশ্ন আজকে। এই তো দেখছো, ধান, বৃষাইল, ময়না, ঠিক আছে, এগুলা কিসের নাম, ধানের নাম। এই যে পাখি, ময়না পাখি, এখানে আমরা ধান ধরবো, ঠিক আছে। তোমার ময়না পাখি আছে নাকি উইরা গেছে একটু কমেন্ট করো। শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি, এই প্রশ্নটা এই বছর 2 জায়গায় আসছে, আরইউতে আসছে, ডিউতে আসছে। হ্যাঁ, আমি অবাক হলাম যে এই প্রশ্নটা এখন এই বছর আর কি, এই যে 24-এর মধ্যে আমি 2বার দেখলাম অ্যাডমিশনে, এই অ্যাডমিশনে 2বার আসছে ধান। আচ্ছা, সবাই ধান অ্যান্সার করছে, গুড। বলো এটা কি হবে, শাহী বাঙ্গালা। হ্যাঁ, ইরাটম, ঠিক আছে, বাংলামতি, এগুলো সব ধানের নাম। দুইবারই ভুল করছো, কেন রে, রাবিতে আসছে ঢাবিতে আসছে, দেখছো তোমরা কেন, এই যে দেখো এই কোশ্চেনগুলো কিন্তু ইজি প্রশ্ন, জানা প্রশ্ন, ডিউতে আসছে, দেখছো, দেখো রিপিট হয় প্রশ্ন। তার মানে এটা কি হবে, শামসুদ্দিন ইলিয়াস শাহ, উনি আমাদের এই এলাকাকে পুরা বাঙ্গালা বলছিলেন, আমাদের এই বাংলাকে, ওনার সময় এই বাঙ্গালা নামটা প্রচলিত হয়, এই জন্য আমরা তাকে বলি শাহী বাঙ্গালা বা শাহী বাঙ্গালিয়ান, তাকে আমরা বলি কাকে, শামসুদ্দিন ইলিয়াস শাহ। প্রশ্নটা এবার কেমন জানি 2বার আসলো এই একই 24 ব্যাচে, তোমাদের ভুল করছো বললা অনেকেই। আজ ময়না পাখি নাই বলে, আহারে ছেলেরা কই আজকে, ছেলেরা কি কমেন্ট করতেছে না। দেখো কি বলছে প্রশ্ন, কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করছে। মানে ধরো একটা নদী, নদীটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে, আবার ইন্ডিয়া থেকে ব্যাক করছে, বুঝছো, ভাল লাগতেছে না তার ইন্ডিয়া থাকতে, এই জন্য আবার সে ব্যাক করছে বাংলাদেশে, পুরাতন প্রেমিক কাছে ফেরত আসছে, বুঝছো, পুরাতন প্রেমিক কাছে ফেরত আসছে। তার মানে কি, বিডি ইন্ডিয়া, বিডি, ঠিক আছে, তার ভাল লাগতেছে না বাংলাদেশি প্রেমিকের সাথে প্রেম করতে, সো ইন্ডিয়া গেছে গা, ইন্ডিয়াটা ভাল লাগতেছে না, আবারও চলে আসছে আগের কাছে, এরকম আসে না, পুরাতন প্রেমিক ফেরত আসে বা পুরাতন প্রেমিকা ফেরত আসে না অনেকেরই, বলে না আমার আগের গার্লফ্রেন্ড ফেরত আসছে, বলে আবার এরকম করে ছেলেরা, হ্যাঁ এরকম আর কি। তাহলে কি কি, আত্রাই, মহানন্দা, পুনর্ভবা, টাঙ্গন। তাহলে কি হবে, আমার এখন তো বুঝতে পারতেছো অপশন, তাহলে কি হবে, এই তো এখন সবাই অ্যান্সার করতে পারতেছে, কি হবে, তাহলে আত্রাই হবে, ঠিক আছে। তাহলে এই সাইডটা তার পুরাতন প্রেমিকের কাছে ফেরত আসছে, আত্রাই, মহানন্দা, পুনর্ভবা, টাঙ্গন, তাহলে কি হবে অ্যান্সারটা, আত্রাই হবে অ্যান্সার, ওকে। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, জাতিসংঘ ও বাংলাদেশ থেকে আমি এটা পড়াই, যখন আমি পড়াই তখন জাতিসংঘ ও বাংলাদেশ টপিকে পড়ানো হয়। আমরা জানি জাতিসংঘে আমরা কিন্তু একটু অনেক পরে ঢুকছি, কম্পারিজন যদি করি যে অন্যান্য সংস্থার থেকে, কারণ আমরা জানি আমাদেরকে ভেটো দিছিল কে, চীন, দুবার। 72-তে চীন ভেটো দিল, কারণ চীন ছিল আমাদের বাংলাদেশের বিপক্ষে, পাকিস্তানের পক্ষে মুক্তিযুদ্ধের সময়। আমরা জানি চীনের কি আছে, এই যে ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে, চীন ভেটো দিল 72-তে, না ঢুকতে পারবে না বাংলাদেশ। 73-তে আবারও ভেটো দিল বাংলাদেশকে, পাইলাম না। 74-এ আমাদেরকে ভেটো দেয় নাই চীন, বলতো কেন এতদিন ধরে ভেটো দিল, 74-এ কেন দিল না ভেটো। 74-এ আমরা জানি আমাদেরকে পাকিস্তান 22শে ফেব্রুয়ারি 1974 সালে আমাদেরকে পাকিস্তান স্বীকৃতি দিয়ে দিল।
এখন চীন কয় যে তোর লিগায় আমি বাংলাদেশকে এতদিন ভেটো দিছি, তুই তো এখন স্বীকৃতি দিয়েই দিলি, তাহলে আমি আর ভেটো দিব কেন? এই জন্যে আমাদেরকে চীন ভেটো দিল না 74-এ। তো লাইন তো ক্লিয়ার আমাদের, দেখো রাস্তা ক্লিয়ার। আর মানে বাংলাদেশ কইছে রাস্তা ক্লিয়ার, আমাদেরকে ভেটো দেয় নাই, চল আমরা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলাম। আমরা জানি যে আমরা 29তম অধিবেশনে 136তম সদস্য হিসেবে বাংলাদেশ 17 সেপ্টেম্বর 74 সালে জাতিসংঘের মেম্বারশিপ লাভ করলো। তার মানে আমাদেরকে ভেটো দেওয়ার কারণে আমরা 72-73-এ ঢুকতে পারি না। যেখানে আমরা 72-এ কমনওয়েলথে ঢুকে পড়ছি, আমরা 73-এ ন্যামে ঢুকে পড়ছি, ডাব্লিউএইচওতে ঢুকে পড়ছি, ফাওতে ঢুকে পড়ছি, সব জায়গায় আমরা গুরুত্বপূর্ণ সংস্থায় ঢুকছি এক্সেপ্ট কি জাতিসংঘে। কারণ একমাত্র আমাদেরকে কে দেয় ভেটো? চীনের কারণে। তাহলে কি হবে অ্যান্সারটা? 1974 হবে অ্যান্সার। 17 সেপ্টেম্বর 74, 136তম সদস্য, 29তম অধিবেশনে। ওকে, এখন এসে বলতেছো ক্লাসে আসো, আমাদের ক্লাস মোটামুটি শেষের দিকে। দেখো এই যে লাস্ট প্রশ্ন, তারপর আমরা আবার কালকে আমরা আরেকটা ক্লাস নিব। ক্লাসটা কেমন লাগলো একটু আওয়াজ দিও, যারা বন্দির পাঠশালার পেজে ক্লাসটা করতেছো। বাংলাদেশে ভ্যাট কবে চালু হয়? ভ্যাট, ভিএটি, ভ্যালু এডেড ট্যাক্স, পরোক্ষ কর। দোকানে গিয়া খাইতে যাও, ভ্যাট বসাই দিবে একটা। দোকানে গিয়ে কিছু কিনতে গেলা, একটা ভ্যাট 5%। না রে আল্লাহ, এই জন্য আমরা সরকারকে কোন ওই দোকানের মাধ্যমে তুমি ভ্যাটটা দিচ্ছ, তাই এটাকে বলি আমরা পরোক্ষ কর। আচ্ছা, কর লিখি নাই না। এই ভ্যাটটা চালু হয়েছে বিএনপির আমলে, এই জন্য একটু গুরুত্বপূর্ণ, বুঝছো? বিএনপির আমল, এখন তো বুঝোই তো যে আমল জায়গা সে আমলে প্রশ্ন আর আসে না। হ্যাঁ, সো এটা বিএনপির আমলে হয়েছিল, এই জন্য আর কি প্রশ্নটা পড়াচ্ছি। অনেকদিন পর আপনার ক্লাস। প্রেমিক নাই বলে আগের কাছে ফেরা জুতে হেরে গেলাম। আরে আজকে সব মেয়েরা কমেন্ট করতেছে, ছেলেরা কই গেল? আজকে ছেলেরা চুপচাপ কেন? ছেলেরা চুপচাপ কেন? তাহলে কি হবে জানো? এটা 1 জুলাই 1991 সালে এই ভ্যাট চালু হয়েছে, বা 92 না 91, 1 জুলাই 1991 সালে এই ভ্যাট চালু হয়েছে। কারণ 91 তো তার বিএনপির আমল, বুঝছো? এই জন্য আর কি। হ্যাঁ, তাহলে 1 জুলাই 1991 সালে এই ভ্যাট চালু হয়, যে ভ্যাটটা পরোক্ষ কর বলি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলায় আমরা বলবো মূল্য সংযোজন কর। শেষ আজকের ক্লাস। তাহলে আমাদের আগামীকাল আমরা আবারও ক্লাস নিব আরেকটা। আমরা আরো কিছু প্রশ্নের সাথে আমরা চলে আসব, যে প্রশ্নগুলো তুমি গুচ্ছের জন্য, আমি এমনভাবে পড়াচ্ছি যে গুচ্ছের জন্য, ন্যাশনালের জন্য, হাজি দানেশের জন্য তোমার কাজে লেগে যাবে। ওকে ওকে, তাহলে তোমরা ক্লাসটা যেটা বললাম যে শেয়ার করো, যারা শেয়ার করবে তারাই কিন্তু এই পিডিএফটা পাবা। শেয়ার করবা, এসিপি পাওয়ার প্লের পেজে মেসেজ পাঠাবা। আমাদের যে এসিপি যে আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার যে পেজ আছে, সেই পেজে তুমি স্ক্রিনশট দিলে তোমাকে তখন পিডিএফটা দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, বরাবর মতোই ফাটাফাটি ক্লাস। রিয়া টুকটুকি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? এই তো ভালো, ওয়ালাইকুম আসসালাম। আবু তাহের 92 না, কি হবে 91। 1 জুলাই 1991 সালে ভ্যাট চালু হয়েছে। বিএনপি ওই 91-তেই আসলো, আসার পর তখন এই ভ্যাটটা শুরু করলো। আমাদের বাংলাদেশে আগে আমাদের ভ্যাটের ভয় ছিল না, 91-এ এসেই আমাদের চালু হয়েছে। সো 91 হবে, 92 না। কেন ক্লাস আছে তো, সবগুলা ক্লাস। হ্যাঁ আবু তাহের, ওয়েবসাইটে যাও। ফেসবুকে নাই, কারণ ফেসবুক থেকে লাইভ ক্লাস অটো ডিলিট হয়ে যাচ্ছে। তোমার জানো যে ফেসবুক আর নিয়ম করে দিছে যে 60 দিন বা 30 দিনের বেশি থাকবে না। সো ওখান থেকে যেন ডিলিট হয়ে যাচ্ছে। বাট তুমি ওয়েবসাইটে যাও, সব ক্লাস আছে। তুমি ডিরেক্ট যাও ওয়েবসাইটে, তুমি সব ক্লাস পাবা। ফেসবুকের লাইভ ক্লাস অটো ডিলিট হয়ে যাচ্ছে, এটা আমাদের হাতে না, এটা ফেসবুক থেকে হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ তাহলে আবারও কালকে আমরা চলে আসবো ঠিক 4টার সময়, যদি কারেন্টটা কোনো সমস্যা করে। আজকে কারেন্টের জন্য আমাদের আবার পরে লেট হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা আবারও কালকে চলে আসবো। সো আজকে এই পর্যন্তই, সবাইকে তাহলে আল্লাহ হাফেজ, টাটা।
আপনার ভাইরাল পোস্ট দেন। আচ্ছা ঠিক আছে তাই, ওকে। আমার আমার তো এই পছন্দের পোস্ট, আমার আর মানিকের, মানিক আমার থেকে কপি করে। হ্যাঁ, আমার এটা আমার পছন্দের পোস্ট। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আবারও কালকে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। দিছি তো পোস্ট। ও নাহিদ পোস্ট দিব, এই মানিককে কথা বলতে বলতে চলে আসছে, মানিকের কথা বলতে বলতেই চলে আসছে, দেখছো? মানিক আমার পোস্ট নকল করে। ওকে, মানিকের জন্য দিলাম নাহিদ পোস্ট। ওকে, ঠিক আছে। ওকে, টাটা, ইনশাল্লাহ আবার কালকে আসবো। আল্লাহ হাফেজ।